সালাম আলাইকুম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা জি আজকে স্যার। ফার্স্ট প্রোগ্রেস করি, যেহেতু আমাদের সময় কম আছে আজকে। আহ, আমাদের নেক্সট স্টাডি হচ্ছে ডিলে স্টাডি। আমরা এর আগে ভলিউম স্টাডি দেখেছি এবং স্পিড স্টাডি দেখেছি, 3 নম্বরে আছে ডিলে স্টাডি। সো ইট ইজ মডিফাইড ফর্ম অফ দ্য স্পিড স্টাডি। সো কোন একটা জায়গায় যাইতে যদি যে স্পিডে চলা উচিত, যে টাইম লাগবে তার চেয়ে বেশি সময় লাগলেই তো সেটা ডিলে হবে, তাই না? যে স্পিডে চলা উচিত সেই স্পিডে যাচ্ছে না, স্লোয়ার স্পিডে যাচ্ছে, তাহলে সময় বেশি লাগবে। এটাই তো হচ্ছে ডিলে স্টাডি, তাই না? মেজার্স দ্য অ্যাভারেজ জার্নি টাইম। অ্যাভারেজ জার্নি টাইম, বাসা থেকে স্ট্রেসে যেতে যদি রাস্তা ফাঁকা থাকে কত সময় লাগে, কিন্তু বিভিন্ন কারণে যদি ডিলে হয়, ঠিক আছে, জ্যামের কারণে অথবা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে এই কারণে, যে কোনো যদি ডিলে হয় তাহলে আমার জার্নি টাইমটা এভারেজে কত বাড়ে গেল। ডিলে স্টাডি টু ফাইন্ড আউট অবজেক্টিভ কি কি, টু ফাইন্ড আউট দ্য লোকেশনস, কজেস এন্ড ডিউরেশন অফ ডিলে কন্ডিশনস। কোন কোন জায়গায় ডিলে হচ্ছে, দেখি ঢাকা শহরের সব জায়গাতেই হচ্ছে নাকি স্পেসিফিক কিছু ইন্টারসেকশনে মেইনলি ডিলে হচ্ছে দেখেই আমার সেই ডিলেটা প্রোপাগেট করে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, কি কারণে হচ্ছে, কত সময় ধরে হচ্ছে, কত সময় ধরে হচ্ছে। টু প্রেসক্রাইব দ্য রেমেডি মেজার্স অফ দ্য কনজেশন। সো এটাও আপনার ট্রাফিক, আপনারা যে প্রজেক্ট করছেন সেটার সাথে কানেক্টেড। কিভাবে রেমেডি করা যায়, কিভাবে রেমেডি করা যায়। যেমন একটা অবজারভেশন হচ্ছে যে আহ, যখনই ঢাকা শহরে, হ্যাঁ, বৃষ্টি পড়ে, অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে, বেশি জোরে বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টিটা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই ঢাকা শহরে অস্বাভাবিক জাম ক্রিয়েট হয়। অস্বাভাবিক জাম ক্রিয়েট হয়, এটা রিজনটা কি? এটা রিজনটা কি? ওই সময় কি অনেক গাড়ি ঘোড়া চলা বন্ধ করে দেয়, তাই না? অনেক সময় বৃষ্টি পড়লে কি হয়, পানি জমা হয় রাস্তায়, তাহলে রাস্তাটা আরো ফাঁকা থাকা উচিত ছিল, ঠিক আছে, কিন্তু দেখা যায় যে প্রচন্ড জাম সৃষ্টি হয়। তাহলে সিচুয়েশনটা কি এরকম, যদি ড্রেনেজ ঠিক মতো হয় কিন্তু আহ এভারেজে আপনার আহ জামের যেই পরিমাণটা, ঠিক আছে, নর্মাল একটা দিনে যেদিন বৃষ্টি হয়নি সেদিন যদি জাম 1 ঘন্টা লাগে, ওই দিন দেখা যায় 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগে। আমি এটা ফেস করেছি, আপনারাও কি একই রকম ফেস করেছেন নাকি আপনাদের এক্সপিরিয়েন্স ডিফারেন্ট? না স্যার, সেম এক্সপিরিয়েন্স। সেম। তো এইটার রিজনটা কি আসলে, বৃষ্টি পড়লে কেন জাম, আমাদের ট্রাফিক জ্যামের সময়টা বাড়ে যায়? এর লজিক্যাল রিজন গুলা কি কি এবং এটাকে কিভাবে আমি আহ কমাতে পারি, রিডিউস করতে পারি? বৃষ্টি তো কন্ট্রোল করা পসিবল না, কিন্তু কিভাবে আমি কমাতে পারি সেই বিষয়ে চিন্তা ভাবনা করে বলা। To assess the quality or efficiency of the road network, economic evaluation of improvement measures. So আপনি দেখলেন যে একটা জায়গায় অনেক আপনার ডিলে হয়, অনেক ট্রাফিক জ্যাম হয়, সিগন্যাল যদি থাকে সেই সিগন্যাল ওই রাস্তাটাকে ক্রস করে পরের রাস্তাগুলোতে এক্সটেন্ড করে যায়। যেমন ধর বিজয় সরণি যে সিগন্যালটা, এই সিগন্যালে হচ্ছে আপনারা যারা ইস্ট ওয়েস্ট বরাবর মুভ করেন তাদের কিন্তু সিগন্যালিং টাইমটা অনেক বেশি থাকে, প্রায় 10 মিনিট, পিক আওয়ারে প্রায় 10 মিনিট করে ওটা ব্লক থাকে, রেড থাকে, ঠিক আছে। তো এটা এই পিক আওয়ারে কিন্তু পুরা বিজয় সরণি থেকে আপনার ওই পরের রাস্তাটার নাম কি, জিয়া উদ্যানের রাস্তাটা বা চন্দ্রিমা উদ্যান বা এটাকে কি বলে এখন, কি নাম আমি জানি না। সো ওই রাস্তাটা পর্যন্ত চলে যেতে পারে। এই রাস্তাটা পুরাটা ব্লক হয়ে যেতে পারে, যেখানে যে মাওলা, সরি, ভাসানী থিয়েটার, বঙ্গবন্ধু থিয়েটার, তারপরে ওটার পরে একটা মিউজিয়াম আছে, সেনাবাহিনী মিউজিয়াম, তারপরে এই রাস্তাটা পুরোটা ব্লক হয়ে যায়। হ্যাঁ, এটা পরের রাস্তাগুলোতে আপনার চলে যায়। তো এখন আপনি একটা ডিসিশন নিলেন যে এইটাকে সলভ করার জন্য এই একটা মেজার নেওয়া হবে, মেজারমেন্ট এ। আইদার ওখানে আপনি একটা আহ উড়াল সড়ক করে দিলেন, যদি উড়াল সড়ক খুব একটা কাজ করে না, যেহেতু ওর পরের রাস্তাটা হচ্ছে উড়াল সড়কের রাস্তা, তাই না, যে তেজগাঁও ওভারপাস যেটাকে বলা হয়। সো উড়াল সড়ক করলেন অথবা অন্য কিছু একটা করলেন, ডাইনামিক ট্রাফিক সিগন্যাল ইম্পোজ করলেন। হ্যাঁ, তো এগুলা যে করছেন এগুলোর জন্য একটা ব্যয় আছে, ঠিক আছে। সো আমি যেই কাউন্টার মেজারটা দিচ্ছি সেটা আমার কি পরিমাণ ইমপ্রুভমেন্ট করলো সেটা মেজার করতে হবে, ঠিক আছে।
এবং সেটা ইকোনমিক্যালি ফিজিবল কিনা, ইকোনমিক্যালি ভায়াবল কিনা, যে আমি যেটা দিচ্ছি এটা আমার আসলে উন্নতি হচ্ছে, সিচুয়েশন ভালো হচ্ছে, সেটা তো প্রুফ করতে হবে, তাই না, বিফোর আফটার স্টাডির মাধ্যমে। সেই জন্য একটা ইকোনমিক এভালুয়েশন করা লাগতে পারে, ঠিক আছে। টু এভালুয়েট দ্য পারফরমেন্স অফ দ্য পার্টিকুলার মেজার, ওই স্পেসিফিক মেজারটা, কাউন্টার মেজারটা কি ধরনের পারফর্ম করতেছে সেটা মেজার করা লাগতে পারে, ওটার জন্য ডিলেসটা করা লাগতে পারে। ট্রাভেল ডিমান্ড ম্যানেজমেন্ট, রাউট গাইডেন্স, এসবের জন্য করা লাগতে পারে, ঠিক আছে। সো ডিলে স্টাডি আমাদের ঢাকা শহরের জন্য বিভিন্ন বিভিন্ন পারপাজে আমার এটা ব্যবহার করা যেতে পারে যদি ডিলে স্টাডি করা হয়, ঠিক আছে। আচ্ছা, কজেস অফ ডিলে, কি কি কারণে ডিলে হতে পারে। একটা বলছে ফিক্সড অর জিওমেট্রিক ডিলে, এটা সহজে বোঝা যায় যে ডিলে ইনকার ডিউ টু রোডওয়ে জিওমেট্রি। যদি রোডওয়ে জিওমেট্রির কারণে ডিলে হয়, এটা আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো। ইট অকার্স মেইনলি ডিউ টু রোড ইন্টারসেকশন, সিগন্যাল, ন্যারো রোড, ব্রিজ, শার্প হরাইজন্টাল ভার্টিক্যাল কার্ভ, ঠিক আছে। এইসব জায়গায় আইদার মানুষজন থেমে থাকতে বাধ্য হয় অথবা গাড়ি স্লো করতে বাধ্য হয়, ঠিক আছে। লেনের সংখ্যা কমে যায় অনেক ক্ষেত্রে, তো এইসব জায়গায় আপনার ডিলে হতে পারে, এটা স্বাভাবিক। It is unavoidable and almost same for all the vehicles. এরপর হচ্ছে অপারেশনাল ডিলে। It is mainly caused by the roadside and intervehicular function. তো রোড সাইডের যে ইন্টারাকশন রাস্তার সাথে সেটা, প্লাস ইন্টারভেহিকুলার ফ্রিকশন, একটা ভেহিকেলের সাথে আরেকটা ভেহিকেলের যদি কোনো ধরনের আপনার কমিউনিকেশন ইয়ার কারণে ডিলে হয়। এটা উদাহরণ হইতে কি 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 হতে পারে, রোড সাইড পার্কিং, এখানে পার্কিং করা যাবে না, সেখানে পার্কিং করে রাখলে, ঠিক আছে। রোড সাইড নন মোটর অ্যাক্টিভিটিস, রাস্তার পাশে যে আপনার বিভিন্ন দোকান দিয়ে অনেক কিছু বিক্রি করে, সেই সব জিনিসের কথা বলছেন। রোড সাইড পেরিস্ট্রিয়ান মুভমেন্ট অ্যান্ড র্যান্ডম ক্রসিং, পেরিস্ট্রিয়ানের মুভমেন্ট, তারা যদি যত্রতত্র হাঁটাচলা করে, চায়ের দোকানে বসে থাকে, তারপরে যে কোনো জায়গায় ক্রস করতে চায় রাস্তা, এসব কারণে। বাস স্টপেজ নিয়ার ইন্টারসেকশনস, সো ইন্টারসেকশনের কাছাকাছি কখনো বাস স্টপেজ থাকা উচিত না, কারণ কি বাস স্টপ ইটসেলফ একটা আপনার ডিলে করার জায়গা, তাই না। যাত্রী উঠবে, যাত্রী নামবে, অনেক সময় বৃদ্ধ যাত্রী থাকবে, তাদের উঠতে সময় লাগবে, নামতে সময় লাগবে। তো এটা যদি ইন্টারসেকশনের কাছাকাছি থাকে, সে কিন্তু ইন্টারসেকশনের কাছাকাছি একটা বড় জায়গা দখল করে রাখবে বাসটা। এই জন্য আমার বাসের যে স্টপেজ গুলো, এটা কিন্তু ইন্টারসেকশন থেকে অনেক দূরে হওয়া উচিত। হাই ট্রাফিক ভলিউম এন্ড ল্যাক অফ রোডওয়ে ক্যাপাসিটি, এটা তো সবচেয়ে কমন, এটা অনেক পরে আসছে, কিন্তু তারপর এটা হচ্ছে কি মেজর, যে আমার ট্রাফিকের ভলিউম অনেক বেশি এবং ক্যাপাসিটি অনেক কম, ডিমান্ড অনেক বেশি, সাপ্লাই অনেক কম। এটাই হচ্ছে ডিলার এক ফার্স্ট রিজন। ফার্স্ট রিজন আমার ডিমান্ড অনেক বেশি, সাপ্লাই অনেক কম, এই জন্য আমার ডিলে হয়। এবার মার্জিং, টার্নিং, লেন চেঞ্জিং, ওভারটেকিং অর ওয়েভিং ম্যানুভার্স, এরকম বিভিন্ন ট্রাফিক ম্যানুভারের জন্য আপনার ডিলে হয়। যেমন অনেক সময় অনেক ড্রাইভার এটা করে, আপনারা ফেস করে থাকবেন, যেহেতু আপনার রাস্তায় চলাচল করেন, প্লাস কেউ কেউ আপনারা নিজেরাও ড্রাইভ করেন, আইদার মোটরসাইকেল অথবা গাড়ি। তো দেখবেন যে অনেকে যে জিনিসটা করে, সে যাবে বাম দিকে, কিন্তু সে একদম ডান দিকের লেনটাতে আসে, একদম কাছাকাছি গিয়ে সে একদম তিনটা চারটা লেন ক্রস করে বামে ঢোকার চেষ্টা করে। তো যখন একদম শেষ মোমেন্টে গিয়ে তিনটা চারটা লেন ক্রস করে বাম দিকে যাওয়ার লেনটাতে ঢুকতে চাবে, তখন সে অবভিয়াসলি মাঝখানে লেন গুলোতে যেই গাড়িগুলো নর্মাল স্পিডে যাচ্ছিল তাদেরকে স্লো ডাউন করতে বাধ্য করবে, তাই না। সো এইভাবে কিন্তু আপনার ডিলে হতে পারে, ডিলে হতে পারে। এবং এটাও একটা চিন্তা ভাবনা যে এটা আমরা সামনে 453 এর পার্টে পড়বো, যখন ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর চারটা পার্ট আছে, চারটা স্টেপ আছে। লাস্ট স্টেপটা হচ্ছে ট্রাফিক অ্যাসাইনমেন্ট। তো ওখানে দুইটা কনসেপ্ট আছে, একটা সিস্টেম অপটিমাল, আর একটা হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়াম। তো মানুষ মানুষের ড্রাইভিং বিহেভিয়ারটা ওখানে ইনক্লুড করা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে মানুষ মানে যেটা দেখা যায় বেশিরভাগ সময়, যে প্রত্যেক মানুষই তাড়াতাড়ি যেতে চায়, তাই না। আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাব, আমি যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি এ থেকে বি পয়েন্টে। তো এমন একটা সিচুয়েশন হতে পারে রাস্তার নেটওয়ার্কে, যেটা আমরা সেখানে দেখব, যে প্রত্যেক মানুষ যদি তাড়াতাড়ি যায়, তাহলে ওভারঅল সিস্টেমের পারফরমেন্স খারাপ হয়। সেই তুলনায় গাইডেড ওয়েতে যদি যাওয়া যায়, যে ধরেন আপনি আপনার শর্টেস্ট পাথ এগুলো ফলো করে গেলে আপনার মেবি লাগবে 10 মিনিট। তো আপনাকে ওই 10 মিনিটের রাস্তাটাতে না যেতে দিয়ে আপনাকে
12 মিনিটের একটা রাস্তা দিয়ে যেতে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে আপনার 2 মিনিট লস হইলো, কিন্তু টোটাল সিস্টেমের পারফরমেন্স অনেক বেটার হইলো, অন্য অনেক গাড়ি তাদের পারফরমেন্স বেটার হইলো। ঠিক আছে, এটা সিস্টেম অপটিমাল। কিন্তু মানুষের নেচারটা কি, মানুষ সবসময় সে সবচেয়ে ফার্স্ট যাবে এই রাস্তাটাই ফলো করতে চায়, সে সবচেয়ে ফার্স্ট যাবে সেটাই ফলো করতে চায়, অন্য কার কি হলে সেটা চিন্তা করতে চায় না। এই জন্য কি করতে হয়, ইম্পোজ করতে হয় বিভিন্ন ভাবে ট্রাফিক পলিসি, এগুলো ইম্পোজ করে সিস্টেমের পারফরমেন্সটাকে আপনার বেটার করা গোল হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারের। ঠিক আছে, আচ্ছা। Traffic engineers are interested about the operational delay, which is fluctuating in nature and controllable. So, এই অপারেশন ডিলে গুলাকে কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে রিডিউস করা যায়, এবং ডিলেটাকে আপনার রিডিউস করা যায় কনসিকুয়েন্টলি, সেটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারদের কাজ। আচ্ছা, indicates the situation, delay indicates the situation when extra time is needed to travel through a roadway facility. দুই ধরনের হতে পারে, নন রিকারেন্ট আর রিকারেন্ট। নন রিকারেন্ট বলতে কি বোঝায়, রিকারেন্ট বলতে কি বোঝায়, একজন বলেন দেখি। হুম, রিকারেন্ট শব্দটা কি পরিচিত, এটার মানে জানেন? না স্যার। না স্যার, সেরকম ভাবে জানি না স্যার। রিকারেন্ট মানে হচ্ছে যে যেটা বারবার ঘটে, যেটা বারবার ঘটে। আর নন রিকারেন্ট মানে রিপিটেশন ওইভাবে হয় না। তাহলে এখন আমি যদি একটা রিকারেন্ট ডিলে বলতে চাই, একটা নন রিকারেন্ট ডিলে বলতে চাই, কি এক্সাম্পল মাথায় আসে? প্রতিদিনই যেই টাইপের ডিলে হবে সেটা হচ্ছে রিকারেন্ট, আর যেটা হঠাৎ করে হবে সেটা হচ্ছে নন রিকারেন্ট। উদাহরণ দিতে পারবেন কেউ? নন রিকারেন্ট তো আমরা বৃষ্টিটাকে বলতে পারি না? বৃষ্টি হলে যে কাকে বলতে পারেন? ডিলেটা হয় বৃষ্টি। স্যার, যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে দেখা যাচ্ছে আমাদের জ্যামটা বেড়ে যাচ্ছে, তখন একটা আনইউজুয়াল ডিলে হচ্ছে। ডেইলি তো হচ্ছে স্যার বৃষ্টিপাত হচ্ছে না। বলা যেতে হট পারে, কিন্তু আবার এটাকে আবার কাউন্টার করা যায় এইভাবে যে বর্ষাকালে তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হবে, যেমন এখন প্রায় কম বেশি কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা এখন আর নন রিকারেন্ট থাকছে না, তাই না? নন রিকারেন্ট মানে অনেক দিন পর পর একদিন হঠাৎ করে হবে, তারপর আবার হবে না। আবার স্যার স্যার এই যে রোড স্যার রিপেয়ার করার জন্য যে রাস্তাটা বন্ধ থাকে, তো তখন স্যার যে কি ডিলেটা রিপেয়ার হয় করার জন্য? স্যার, রোড। রাস্তা কি রিপেয়ার বললেন, বুঝলাম না। জি স্যার। হ্যাঁ, যে কোনো একটা স্পেসিফিক রিপেয়ার কাজ হতে পারে। ধরেন একটা মেজর রাস্তার মধ্যে একটা ইউটিলিটি ওয়ার্ক করা হচ্ছে, ওই ইউটিলিটি ওয়ার্ক মেবি একদিন বা 2 দিন হবে। সাধারণত বিজি রাস্তা হলে একদিনের মধ্যেই করা পসিবল, এরকম জনবল, লোকবল, ইঞ্জিনিয়ার আপনার নিয়োগ দেওয়া হয়। ঠিক আছে, তো ওই দিন হয়তো আপনার রাস্তার ক্যাপাসিটি 75% কম হয়ে গেছে, তাহলে একটা ডিলে হইতে পারে, তাই না? স্যার তারপর তো অ্যাক্সিডেন্ট। এরকম অ্যাক্সিডেন্ট, গুড, যে কোনো অ্যাক্সিডেন্ট স্যার, হয়েছে হঠাৎ হরতাল করে, বা আপনার ধর্মঘট। কন্ট্রোলে নেই। হ্যাঁ, হরতাল অথবা ধর্মঘট। গুড। সো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হইতে পারে, হরতাল, ধর্মঘট। হরতাল ধর্মঘটে যদি, মানে আমি জানি না, হরতালের নেচার তো অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে হরতাল অনেক মানে আহ কি বলে, সিরিয়াস হরতাল হতো, তারপরে ধীরে ধীরে হরতাল গুলা অনেকটা লাইট হয়ে গিয়েছিল শেষের দিকে, তাই না? বরঞ্চ এটার স্যার পরিবর্তে আপনি এটা বলতে পারেন, কোন ইভেন্ট, ধরেন রাজনৈতিক কোন ইভেন্ট, যে বললো যে এরকম আপনার আমাদের এই অনুষ্ঠান সূচি আছে, হ্যাঁ, সবাই সোহরাওয়ার্দী উদ্যানে আসবে, সারা দেশ থেকে সব নেতা কর্মীরা সবাই আসবে, এরকম করলে কিন্তু ওই দিন ভয়াবহ জ্যাম পড়ে, তাই না? আপনারা ফেস করেছেন যে গত কয়েক বছরে, বা সবসময় ফেস করা যায়, তাই না? স্যার যে তখন তো একটা বড় ইভেন্ট জি স্যার, করতেছে, সেখানে শাহবাগের হচ্ছে ওইখানে তারা অনেক। শেষ দেশ থেকে তাদের সব নেতা কর্মীকে ডাকতেছে, তারা একটা বিশাল সম্মেলন করবে। হ্যাঁ, তো ওই দিন কিন্তু ঢাকা শহরের অবস্থা খুব খারাপ হয়ে যায়, বিভিন্ন জায়গা থেকে বাস ট্রাক আসে, প্লাস প্রচুর মানুষ ওই দিন হাঁটাহাঁটি করে রাস্তার মধ্যে। সো ওই দিনগুলোতে কিন্তু এরকম সমস্যা হয়। ঠিক আছে, অথবা আহ না, এটা আবার বলা যায়, ধরেন বিদেশ থেকে কোনো খুব ইয়া আসলো, একজন অন্য এক দেশের প্রেসিডেন্ট আসলো, তো সেই প্রেসিডেন্ট আসার দিন রাস্তার চলাচলে অনেক কিন্তু রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়, সেদিনও হচ্ছে আপনার নন রিকারেন্ট ডিলে হতে পারে, তাই না? এগুলো হচ্ছে নন রিকারেন্ট ডিলের উদাহরণ। আর রিকারেন্ট ডিলের উদাহরণ কি হতে পারে? স্যার যেমন আমাদের এই যে রবিবার দিন অনেক জ্যাম পড়ে, ট্রাফিক পড়ে স্যার, ওই দিনটা ধরা যেতে পারে।
হ্যাঁ স্যার এগুলো প্রতিদিন সকালে যে জ্যাম হয় ডেইলি অফিস টাইম এটা হচ্ছে গুলাতে সহজ হয়। হচ্ছে অফিস টাইমেরটা। গুড, অফিস পিক টাইমেরটা, আওয়ার। অফিস টাইমে পিক আওয়ারের যে জ্যামটা সকাল 9টা 8টা 9টা 10টা এই সময়টা সবাই স্কুল কলেজ অফিস যায়, আবার 4টা না 5টা 6টা ওই সময়টাতে সবাই অফিস থেকে বাসায় যায়। সো এগুলো হচ্ছে পিক আওয়ারের যে জ্যাম আমরা বলি, সেটা হচ্ছে রিকারেন্ট, প্রতিদিনই হয়। ওকে গুড। সো এইগুলো এখানে বলা আছে, এগুলো এখানে বলা আছে যে নন রিকারেন্টের উদাহরণ, রিকারেন্টের উদাহরণ। ঠিক আছে, এখন এগুলোর জন্য ডাটা কালেকশন কিরকম হইতে পারে? ফ্লোটিং কার মেথড অথবা র্যান্ডম কার সিলেকশন মেথড। আমরা যে কোনো একটা কারকে টার্গেট করতে পারি, যে যেটা আমি আগের দিন বলেছিলাম যে একটা, আমি ধরেন এই রাস্তাটার মধ্যে স্পিড লিমিট এত, একটা গাড়ির অ্যাভারেজে যেতে কত টাইম লাগতেছে আমরা দেখতে চাচ্ছি। তো গাড়িটা রাস্তা যখন এন্ট্রি করবে তখন কেউ এটাকে নোট ডাউন করলো, আইডেন্টিফাই করলো, এবং রাস্তার শেষ মাথায় যখন এই রাস্তাটাকে ক্রস করে সে চলে যাবে তখন তার টাইমটা নোট ডাউন করলো। স্পিড লিমিট যদি 30 হয়, মেবি যাইতে লাগবে 5 মিনিট বা 2 মিনিট। তো ওর কি আদৌ 2 মিনিট লাগছে নাকি ওর 3 মিনিট লাগলো নাকি ওর 5 মিনিট লাগলো, সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে, অটো ডাটা অ্যাকুইজিশন টেকনিক। অটো ডাটা, অটোমেটিক ডাটা যেগুলো আমরা পড়েছিলাম, সেন্সর, তারপর এরকম বিভিন্ন টাইপের ওভারহেড, গ্যান্ট্রি, এই জিনিসগুলো দিয়ে আমরা যে বিভিন্ন ইলেকট্রিক্যাল কনসেপ্ট ইউজ করে আমরা তাদের উপস্থিতি, তাদের গতি, তাদের সময় এগুলো বের করতে পারি। ঠিক আছে, একটা কি বলেছে, বেসড অন রোড অকুপেন্সি রেট, রোডটা কতক্ষণ ধরে গাড়িগুলো দখল করে রাখছে, লুপের লুপ ডিটেক্টর গুলার থেকে আমরা এই ডাটাগুলো পেতে পারি। ভেহিকেলের স্পিড থেকে পেতে পারি। ঠিক আছে, সো ভেহিকেলের স্পিড যদি মাপা যা পসিবল হয়, ঠিক আছে, কোনো না কোনো ভাবে আল্ট্রাসাউন্ড, ইনফ্রারেড বিম অথবা জিপিএস, ঠিক আছে, সেখান থেকে আমরা এটা ইন্ডিকেশন পেতে পারি। তারপর ট্রাভেল টাইম মেজার করা যেতে পারে। ট্রাভেল টাইম কিভাবে মেজার করা যেতে পারে? ক্যামেরার মাধ্যমে, সিসিটিভির মাধ্যমে। ঠিক আছে, সো আমি আগের দিন দেখেছিলাম যে এরকম অনেক ক্যামেরা আছে যেগুলো হচ্ছে আপনার লাইসেন্স প্লেটকে রিড করতে পারে, মেশিন ভিশন লাইসেন্স প্লেট রিডার, তাই না? তারা এমন ভাবে টার্গেট করে যে এই জায়গায় আপনার, এবং এই লাইসেন্স প্লেট গুলো, অরিজিনাল লাইসেন্স প্লেট যেগুলো, সেগুলো কিন্তু আপনার বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে থাকে, স্পেশাল ভাবে তৈরি করা হয়, নর্মাল না কিন্তু। সো ওই লাইসেন্স প্লেট গুলা আপনার রিড করতে পারবে। ঠিক আছে, লাইসেন্স প্লেট রিডার, এলপিআর। সো একটা জায়গায় ঢুকলো তখন লাইসেন্স প্লেট রিড করলো, আবার ওই রাস্তা দিয়ে বের হয়ে গেল তখন সেটা লাইসেন্স প্লেট রিড করলো, ট্রাভেল টাইমটা কাউন্ট করলো। ঠিক আছে, টু গ্যান্ট্রিজ উইথ মাইক্রোওয়েভ ট্রান্সমিটার অ্যান্ড ইন ভেহিকেল ইলেকট্রনিক কার ট্যাগ সিস্টেম, এভাবেও করা যেতে পারে। বেসড অন ইন ভেহিকেল ট্যাকোমিটার, জিপিএস অ্যান্টিনা, জিপিএস এর মাধ্যমে বের করা যেতে পারে। সো অনেকগুলো ওয়ে আছে আমার ডিলে মেজার করার। ঠিক আছে, এবং অটোমেটিক্যালি আপনারা তো ফেস করেনি, আপনি গুগল ম্যাপে জানতে চেয়েছেন যে আমি এখান থেকে বকশীবাজার যেতে চাই, বা আমার রাউট দেখাও। আপনি হয়তো বকশীবাজার যেখানে যাবেন সেটা তো ভালো মতো চান না, আপনি পুরো রাস্তায় যাওয়ার সময়, যাতায়াতের সময় গুগল ম্যাপটা ইউজ করলেন, তো সে কিন্তু শেষে একটা আপনাকে দেখায়, যে সামারি স্ট্যাটিস্টিক্স দেখায়, আপনি এখান থেকে এখানে গিয়েছেন, আপনার এত সময় লেগেছে, আপনার এভারেজ স্পিড এত ছিল, এগুলো কিন্তু সে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে দেখায়। সো টেকনোলজি এখন এত অ্যাডভান্স হয়েছে যেগুলো আপনাকে আর চিন্তাও করা লাগে না, আপনি গুগলের সাথে কানেক্টেড থাকলে আপনার সব ইনফরমেশন দেখিয়ে ফেলবে। ঠিক আছে, যদি এগুলাতে মানে প্রাইভেসির একটা ব্যাপার থাকে যে আসলে সবকিছু কি গুগলের জানা উচিত নাকি, তাই না? অনেক সময় দেখা যায় যে গুগল এত স্মার্ট হয়ে গিয়েছে, হ্যাঁ, আপনি বাসায় কথা বলছেন, যে ধরলেন একটা কথা বলেন যে আমার এই জিনিসটা কেনা লাগবে, নিউ মার্কেটে এইগুলো পাওয়া যায়, হ্যাঁ, তো নিউ মার্কেটে দেখতে হবে। পরে গুগল যখন অন করছেন, ফোন অন করছেন, তখন দেখবেন কি তুমি কি নিউ মার্কেটে যেতে চাও, এই এই রাউট দিয়ে যেতে পারো, এই এই রাউটে গেলে ফাস্টেস্ট ওয়ে হবে, এরকম কিন্তু তারা বলে অনেক সময়। আপনারা কি কখনো ফেস করেছেন? স্যার এটা ফেস করিনি, কিন্তু স্যার এই আচ্ছা, এটা যেসব মনে হয় গুগল। অ্যাডভান্স লেভেল, এটা হচ্ছে ভয়েস রিকগনিশন করতেছে, স্যার তাই না? জি কোনো একটা অ্যাপ বা কিছু ইউজ করার সময় আমি ভয়েস রিকগনিশনের দিয়েছিলাম, অনুমতি দিয়েছিলাম, তো সে সেটা অনুমতি নিয়ে বসে আছে। এখন সে, আমি যখন কথা বলছি, সে সেগুলো রিড করার চেষ্টা করছে এবং রিড করে সে আমাকে সাজেশন দেখাচ্ছে। অন্যটা আপনারা যেটা ফেস করেছেন যে আপনি একটা, ধরেন একটা কিছু দেখলেন ফেসবুক বা অন্য কিছুতে, একটা কিছু দেখলেন যে আচ্ছা একটা আমি জুতা দেখলাম, ঠিক আছে, এই জুতাটা দেখলাম, হ্যাঁ, কিনেন নাই, দেখলেন একটু, আপনার ইচ্ছে হলো দেখলেন, হয়তো আপনার দরকার ছিল অথবা দেখে সুন্দর লাগছে, আপনি দেখলেন, তারপর ব্যাক করেন, একটু পরে দেখবেন যে বিভিন্ন জুতার বিজ্ঞাপন আসতে শুরু করে, তাই না? বিভিন্ন জুতার, এটা তো হচ্ছে আপনার সরাসরি একটা
লিঙ্ক থেকে দেখলেন বা ইয়া করলেন, সেখান থেকে সে সাজেস্ট মানে সে অ্যাজিউম করলো কি মেশিন লার্নিং এর মাধ্যমে যে হয়তো আপনার এখন একটা জুতা কেনার দরকার আছে, এই জন্য জুতা রিলেটেড যত বিজ্ঞাপন তার কাছে আছে সে সেগুলো দেখাতে শুরু করলো। এগুলো তো বিজ্ঞাপনই, তো অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন। জুতা কোম্পানিরা ওদেরকে টাকা দিয়ে রাখছে বিজ্ঞাপনের জন্য, যে স্পেসিফিক এগুলো কিন্তু অনেক ভালো। যেমন টেলিভিশনে যেগুলো দেখায় এগুলো কি মানে সবার জন্য ওপেন, সবাই দেখতেছে, কিন্তু এখানে কিন্তু পটেনশিয়াল কাস্টমার টার্গেট করে দেখানো হচ্ছে যে আপনি একটা জুতা দেখছেন, তার মানে কি আপনার জুতা কেনার ইচ্ছা থাকতে পারে, আগ্রহ থাকতে পারে, তখন আপনাকে আরো বেশি বেশি দেখাবে। এবং যারা বেশি পরিমাণ অ্যাডভার্টাইজের জন্য টাকা দিবে তাদের গুলো আগে দেখাবে, যে এই যে এই বাটা কোম্পানির জুতা দেখো, এই কোম্পানিটার জুতা দেখো, এই কোম্পানিটার জুতা দেখো। ঠিক আছে, তো এটা পর্যন্ত তাও হয়তো কিছুটা ঠিক আছে, কিন্তু ভয়েস রিকগনিশন করে আমি কথা বলতেছি একজনের সাথে, নিউ মার্কেট আমার যাওয়া দরকার, তখন আমাকে পথ দেখাও যে নিউ মার্কেটে তুমি যাইতে চাও, এখন গেলে এত সময় লাগবে, পরে গেলে এত সময় লাগবে, এই রুট ইউজ করলে এত হবে। এটা মনে হয় মানে মানুষের পাবলিক লাইফ বলতে আর কিছু থাকতেছে না, পাবলিক না সরি প্রাইভেট লাইফ বলে আর কিছু থাকতেছে না। কিন্তু মানে জিনিসগুলো এমন দাঁড়াচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই এগুলোর উপরে অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। সুবিধাও দেয় কিন্তু মানুষের প্রাইভেট লাইফ বলে আর কিছু থাকতেছে না। আচ্ছা, presentation of results. Speed and delay data may be represented or presented in tabular graphical form to show speed variations profiles along with the route being studied together with the locations, causes, duration of delay. So এখানে বিভিন্ন ভাবে করা যেতে পারে, এবং আপনারা আপনাদের সার্ভে প্রজেক্ট যেটা করবেন সেটাতে ডাটা রিপ্রেজেন্টেশনের অনেক ওয়ে শিখবেন। সো আশা করা যায় যে ওগুলোতে আপনারা কভার আপ করে ফেলতে পারবেন। এরপরে নেক্সট হচ্ছে অরিজিন ডেস্টিনেশন সার্ভে। এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর একটা স্টেপ এইটা। ট্রিপ জেনারেশন আর ট্রিপ ডিস্ট্রিবিউশন এগুলোর ইনফরমেশন গুলো আমরা অরিজিন ডেস্টিনেশন সার্ভে থেকে পেতে পারি। অরিজিন ডেস্টিনেশন বলতে কি বোঝায়, কোন জায়গা থেকে আমার ট্রিপটা জেনারেট হচ্ছে, শুরু হচ্ছে, ডেস্টিনেশন হচ্ছে কোন জায়গায় ট্রিপটা শেষ হচ্ছে। আমি বাসা থেকে ইস্ট ওয়েস্টে যাচ্ছি, তাহলে বাসা হচ্ছে অরিজিন, ইস্ট ওয়েস্ট হচ্ছে আমার ডেস্টিনেশন। ঠিক আছে, এখান থেকে সে বুঝতে পারে যে এই অরিজিন থেকে এই ডেস্টিনেশনে যাওয়ার একটা ডিমান্ড আছে। তো এরকম একটা এরিয়াতে এই এরিয়াটাকে যদি আমি অরিজিন ধরি, এই অরিজিন থেকে কোন মানুষ কোথায় যায়, যেমন আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়া থেকে কিছু মানুষ ইস্ট ওয়েস্টে যাবে, কিছু মানুষ মতিঝিলে কাজ করতে যাবে, কিছু মানুষ আপনার কি বলে মেবি আর কোথাও অফিস পাড়া আছে গুলশানে যাবে মেবি। ঠিক আছে, সো কোন এরিয়াতে কতজন মানুষ যাচ্ছে, তাহলে এই অরিজিন থেকে কতগুলো ট্রিপ ক্রিয়েট হচ্ছে। আবার একইভাবে ডেস্টিনেশনের সময় বলতে পারি যে আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে কতজন মানুষের ডেস্টিনেশন হিসেবে আইডেন্টিফাই হচ্ছে। এটা কি শুধুই রেসিডেন্সিয়াল এরিয়া, তাহলে হয়তো সকালবেলা অত ডেস্টিনেশন ডিমান্ড থাকবে না। মানে সকালবেলা আমি ধরেন শ্যামলীতে থাকি, শ্যামলীতে আপনার ওই পরিমাণ হয়তো ডিমান্ড থাকবে না যদি রেসিডেন্সিয়াল এরিয়া হয়। কিন্তু যদি এমন হয় যে ওখানে আপনার রেসিডেন্সিয়ালের পাশাপাশি আপনার এটার নাম কি অফিস বিল্ডিং ও আছে, অথবা আরেকটার নাম কি স্কুল কলেজ অনেক বেশি পরিমাণ আছে, সেগুলো কিন্তু ডেস্টিনেশন হইতে পারে। ঠিক আছে, তো কোন এরিয়া থেকে কোন এরিয়াতে যাওয়ার রেটটা কত, অরিজিন ডেস্টিনেশন। So traffic volume counts give the amount of traffic passing at specified locations on the road, but they do not indicate where traffic desires to travel, that is its origin and destination. So আপনি যদি ট্রাফিক ভলিউম কাউন্ট করেন, আমরা যেটা প্রথমে করেছিলাম ভলিউম কাউন্ট, একটা রাস্তার মধ্যে কতগুলো গাড়ি আছে সেটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু এই গাড়িটা কোত্থেকে আসছে আর কোথায় যাচ্ছে এটা তো আমি বুঝতে পারতেছি না। আমার প্ল্যানিং পারপাসে কিন্তু ওইটা আগে দরকার, কোন জায়গা থেকে কোন জায়গায় মানুষ যাবে। ঠিক আছে, ওই দিকে আমার যেই জায়গায় যেখানে আপনার যেই অরিজিন থেকে ডেস্টিনেশন যাওয়ার আপনার ডিমান্ড বেশি, সেখানে কিন্তু আপনাকে ভালো রাস্তা, বেশি লেনের রাস্তা দিতে হবে। যেখানে অত ডিমান্ড নাই সেখানে কিন্তু আপনার লেনের সংখ্যা কমানো যেতে পারে। ঠিক আছে, রোডের উইথ কমানো যেতে পারে। ঠিক আছে, so an origin and destination survey is designed to obtain such information about the movement of vehicles and passengers within an area. Objective: to know the terminal points of a trip, direction of travel, selection of routes, trip length. For transportation planning, so এই পার্টটা পুরোটাই হচ্ছে প্ল্যানিং এর পার্ট। ঠিক আছে, ওই প্ল্যানিং এর উপর বেস করে আপনি ডিজাইন করবেন, অপারেশনের আপনি রুলস পলিসি সেট করবেন,
off-road network and terminals, particularly the location, design, programming, new or improving highways, bypass, terminals, regulations, etc. এই জায়গাটাতে আমাদের বাংলাদেশ বা ঢাকা শহর অনেক মার খেয়ে গিয়েছে। আমাদের প্রপার প্ল্যানিং ছিল না। প্রপার প্ল্যানিং ছিল না দেখে আমাদের অবস্থা তো খারাপ হয়ে গিয়েছে। প্রপার প্ল্যানিং হলে এই অবস্থাটা হতো না। For planning and designing public transport, parking facilities, etc., economic evaluation of alternative plans. যে আমি এখন আছি 2020-21-এ, সো 2040-এ কি ধরনের সিচুয়েশন হবে এবং এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য আমি এখন থেকে কি কি প্রজেক্ট হাতে নিতে পারি। একদম মানে অবস্থা খারাপ হয়ে যাওয়ার পরে সব মানুষকে ইয়া করে বা একটা জিনিস যখন বিল্ড আপ হয়ে যায় তখন সেটাকে কিন্তু কারেক্ট করা খুব ডিফিকাল্ট হয়। এটা যে কোনো ক্ষেত্রেই, কনস্ট্রাকশনে তো আরো। একটা জিনিস বানায় ফেলছেন ওটাকে এখন আবার রিপেয়ার করে করা খুবই ডিফিকাল্ট কাজ। শুরুতেই যদি ঠিক মতো প্ল্যান করা হতো তাহলে কিন্তু হয়তো কাজটা হয়তো কঠিন হইতো না। আচ্ছা, এখন ওডি ডাটা, কমন মেথডস অফ কালেক্টিং ওডি ডাটা, মেশিন ম্যাচিং লাইসেন্স, রেজিস্ট্রেশন প্লেট নাম্বার এরকম হতে পারে, ট্যাগ ওর স্টিকার মেথড। ঠিক আছে, একটা গাড়ি যখন ঢুকবে সেখানে আপনি জার্নি শুরু করবে তখন তাকে একটা ট্যাগ দিয়ে দেওয়া হবে, যখন জার্নি শেষ করবে আরেকটা ট্যাগ দেওয়া হবে, ওখান থেকে পাওয়া যেতে পারে। ঠিক আছে, পোস্ট কার্ড সার্ভে, পোস্ট কার্ডের মধ্যে কিছু কোশ্চেন টোশ্চেন লিখে আপনার ড্রাইভারদেরকে পাস করে দেওয়া হয়। পোস্ট কার্ড গুলাতে তারা হচ্ছে ওগুলার রেসপন্স দিয়ে আপনার আবার আপনার ওই ওটার নাম কি লেটার বক্সে ফেলে দিলেই আপনাদের কাছে চলে আসবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ভলান্টারি সার্ভে টাইপের। ঠিক আছে, মানুষ যদি করতে চায়, তারা যদি ইমপ্রুভমেন্ট চায়। এই ক্ষেত্রে আমাদের একটা সমস্যা আছে, এই টাইপের কোনো ভলান্টারি কাজ আমাদের দেশের মানুষের তেমন রেসপন্স করতে চায় না, কিন্তু এগুলো কিন্তু দরকার। ঠিক আছে, এগুলো যদিও ভলান্টারি আপনার সার্ভিস হচ্ছে, এগুলো কিন্তু দরকার। অন্য দেশের মানুষরা কম বেশি করে, কিন্তু বাঙালিরা বা বাংলাদেশিরা খুব একটা করতে চায় না। এটা আমাদের একটা মেন্টালিটি টাইপের, জানি না এটা কিভাবে ইমপ্রুভ করা যায়। ঠিক আছে, তো পোস্ট কার্ডের রিকোয়ারমেন্ট এখানে কিছু দিয়েছে, কোশ্চেন গুলো আপনার সিম্পল হওয়া উচিত। সো এটা আমাদের সার্ভের ক্ষেত্রে একই রকম, আমরা যে সার্ভে কোশ্চেন গুলো সেট আপ করতেছি এমন ভাবে এগুলার ওয়ার্ডিং করতে হবে যাতে এগুলো খুব সিম্পল হয়, খুব সিম্পল হয়। ঠিক আছে, মানুষের খুব বেশি চিন্তা ভাবনা করা না লাগে উত্তর দিতে। যদি খুব বেশি চিন্তা ভাবনা করে উত্তর দেওয়া লাগে তাহলে কিন্তু আসলে তারা এটা করতে নিরুৎসাহিত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তারপর রোড সাইড ইন্টারভিউ, রাস্তায় দাঁড়ায় আপনার জিজ্ঞেস করা যেতে পারে ড্রাইভারকে আপনি কোথায় আসছেন, কোথেকে যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন, এই অরিজিন, ডেস্টিনেশন, ট্রিপ প্ল্যান, পারপাস এগুলো সম্পর্কে জিজ্ঞেস করা যেতে পারে, রাউট চয়েস জিজ্ঞেস করা যেতে পারে, লোকেশন অফ স্টোরস এন্ড পারপাসেস। ঠিক আছে, সো অবশ্যই আপনাকে কোনো অথরিটি থেকে যেতে হবে, নাইলে হয়তো তারা উত্তর দিতে চাবে না। এমনকি অথরিটি থেকে গেলেও তারা বলতে পারে যে আমাদের সময় নেই। হ্যাঁ, তো এটা হচ্ছে মানুষের উইলিংনেস টু পার্টিসিপেট ইন দ্য সার্ভের উপর ডিপেন্ড করবে। টেলিফোন ইন্টারভিউ নেওয়া যেতে পারে, টেলিফোন তো অনেক সময় ইন্টারভিউ নেয়, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে নেয়। সরকারি ভাবে যদি বলে আপনার সরকার থেকে আপনার জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে, কারণ এই জিনিসগুলো তো আসলে সরকারি ভাবেই হয়, তাই না? রাস্তাঘাটের ব্যাপারটা আসলে পুরোটা সরকারি, এখানে আসলে প্রাইভেটের কাজকর্ম অনেক কম। যে কোনো পলিসি, যে কোনো রুলস, যে কোনো ইমপ্রুভমেন্ট সাধারণত সরকার থেকেই আসে, রাষ্ট্র থেকে আসে। আচ্ছা, হোম ইন্টারভিউ, বাসায় গিয়ে ইন্টারভিউ হতে পারে। ঠিক আছে, যেমন আপনার ভোটার তালিকা করার সময়, জনসংখ্যা করার সময়, যেমন আপনার বাসায় বাসায় গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে, ওই সময় কিন্তু এই ট্রাফিক সার্ভেটাও করে ফেলা যেতে পারে, যে আপনারা কয়জন আছেন, কোথায় যান, হ্যাঁ, আপনার অরিজিন এখানে, কোথায় কোথায় যাওয়া লাগে। এই জিনিসগুলো কিন্তু এই হোম ইন্টারভিউর মাধ্যমে করে ফেলা পসিবল। প্রেজেন্টেশন অফ রেজাল্টস, দ্য রেজাল্টস আর ইউজুয়ালি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ ডিজায়ার্ড লাইন গ্রাফ, যেটা আমরা অলরেডি দেখেছি। ঠিক আছে, আগে দুইটা ছবি দেখিয়েছিলাম, এখানে আছে, হ্যাঁ যে যেখানে আছে। সো যেই অরিজিন থেকে ডেস্টিনেশনে যাওয়ার আপনার পরিমাণ বেশি, সেগুলা হচ্ছে আপনার এই উইডথ গুলা বেশি হয়। ঠিক আছে, ট্রাফিক স্কেলে উইডথ গুলা বেশি হয়। এইগুলা থেকে আপনি বুঝতে পারেন যে আসলে কোন জায়গা থেকে কোন রাস্তায় আমার বেশি লেনের রাস্তা দরকার। যেমন বাংলাদেশের পার্সপেক্টিভে সবচেয়ে বেশি মনে হয় ঢাকা থেকে চিটাগাং, কারণ ঢাকা থেকে চিটাগাংই আপনার এক্সপ্রেস লেন করতেছে, 6 লেনের রাস্তা করতেছে, 10 লেনের রাস্তা করতেছে। সো ওই ডিমান্ডটা যেখানে সবচেয়ে বেশি, সেখানে কিন্তু হচ্ছে আপনার সবচেয়ে ভালো সুবিধাগুলো প্রোভাইড করা লাগে। ঠিক আছে, the greater the band thickness, the greater being the number of trips, the desired line's density easily reflects the necessity of new links, diversions, bypasses, regulations, etc. আচ্ছা, তাহলে আমরা এখানে স্পিড স্টাডি পড়লাম, ডিল স্টাডি পড়লাম, ওডি স্টাডি পড়লাম। এরপর আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেস। ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেস কিভাবে আমরা ট্রাফিক কন্ট্রোল করতে পারি, অপারেশনাল সাইড থেকে আসতেছে। অপারেশনাল সাইড থেকে যে সাইন, সিগন্যাল, এগুলো সবই হচ্ছে ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেস। তো
Introduction: traffic control devices include all signs, markings, signals. সকল ধরনের সাইন, রাস্তার মার্কিং, তারপরে যেগুলো সিগন্যাল আছে ইয়েলো, রেড, তারপরে গ্রিন সিগন্যাল, সেগুলা। অবজেক্টিভ: to regulate, to warn, to guide traffic movements and thereby to ensure safe and smooth flow of traffic movements. ঠিক আছে, যেহেতু আমাদের ঢাকা শহরে এখন গাড়ি ঘোড়া বেশি, আপনি যদি তাদেরকে কন্ট্রোল না করেন তারা কিন্তু একটা chaos ক্রিয়েট করে ফেলবে। এই জন্য আমরা এইসব সাইন, সিগন্যাল, মার্কিং এর মাধ্যমে কন্ট্রোল সেট করতেছি। ঠিক আছে, প্রথমে তুমি যাও, তারপরে তুমি যাও। ঠিক আছে, অথবা তাকে ওয়ার্ন করতেছি, সামনে কিন্তু এরকম সংযোগ, ইন্টারসেকশন আছে, সো দুই পাশ থেকে গাড়ি আসতে পারে। ঠিক আছে, সামনে ডানে বাঁক আছে। ঠিক আছে, ডানে বাঁক আছে বলা মাত্রই কি ড্রাইভার বুঝতে পারতেছে যেহেতু সামনে একটা কার্ভ আছে, আমাকে স্পিড একটু স্লো করা উচিত। আমি যদি হাই স্পিডে যাই, স্লো করা উচিত। হাই স্পিডে যদি কার্ভে উঠি তাহলে কি হবে জানেন কেউ? হাই স্পিডে কার্ভে উঠলে কি হয়? ট্র্যাক থেকে বাইরে ছুটে যাওয়ার Good. সম্ভাবনা। স্যার ট্র্যাক কেন্দ্রবিন্দু বল যেটা স্যার, ট্র্যাক থেকে বাইরে বের হয়ে যাবে। ট্র্যাক থেকে বাইরে বের হয়ে যাবে, সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে বাইরে ছিটকে পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। ঠিক আছে, তাহলে এই রেগুলেশন, ওয়ার্নিং, গাইড ট্রাফিক মুভমেন্টস, এগুলোর মাধ্যমে আমার ফাইনাল গোলটা কি? সেফ অ্যান্ড স্মুথ ফ্লো অফ ট্রাফিক মুভমেন্টস। সেফ অ্যান্ড স্মুথ ফ্লো। আচ্ছা, কি কি কারণে কন্ট্রোল ডিভাইস দেওয়া লাগতে পারে? ফুলফিল আ নিড, must be reasonable and appropriate for the traffic requirements at the locations used. ঠিক আছে, একটা গোল থাকতে হবে, অবজেক্টিভ থাকতে হবে, একটা নিডকে ফুলফিল করতে হবে। ঠিক আছে, কমান্ড অ্যাটেনশন এন্ড রেসপেক্ট অফ দ্য ড্রাইভার্স এন্ড পেডেস্ট্রিয়ান, এমন ভাবে দিতে হবে যেটা সহজেই চোখে পড়ে। গাছপালার আড়ালে যদি লুকায় থাকে তাহলে কিন্তু হবে না, তাই না? অনেক অনেক ট্রাফিক সাইন কিন্তু আপনারা এমন ভাবে থাকে যেগুলো অনেক সময় দেখা যায় না, তো সেগুলো কিন্তু প্লেসমেন্ট ঠিক হচ্ছে না। এমন ভাবে এমন জায়গায় রাখতে হবে যেটা রাস্তায় যারা আছে সবাই খুব সহজেই দেখতে পারে, সহজেই দেখতে পারে। ঠিক আছে, এবং একই সাথে ড্রাইভার পেডেস্ট্রিয়ানের রেসপেক্ট সেটাকে আর্ন করতে হবে। এটা কিভাবে করা যেতে পারে? মাস্ট নট বি ইউজড ওয়েন ইট ইজ নট ওয়ারেন্টেড, যত্রতত্র ব্যবহার করলে হবে না। ঠিক আছে, যতটুকু রিকোয়ার্ড ততটুকুই ব্যবহার করতে হবে, এবং সেটাও যাতে খুব বেশি না হয় যে সেটাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, একজন মানুষ যদি রাস্তায় যাইতে 1 মিনিট পর পর এরকম সাইন সিগন্যাল দেখে, বিশেষ করে যদি রেস্ট্রিকটিভ টাইপের গুলা দেখে, তাহলে কিন্তু সে তার প্রতি এগুলো মানার যে ইয়াটা, ইচ্ছাটা, সেটা কিন্তু চলে যাবে, রেসপেক্টটা চলে যাবে। ঠিক আছে, যেটা ঢাকা শহর অ্যাকচুয়ালি অলরেডি হয়ে গিয়েছে। তারা ঢাকা শহরের আমাদের ড্রাইভার এখানে তো আসলে যেরকম সেইভাবে আপনার কোনো ধরনেরই সাইন মানতে চায় না, এমনকি সিগন্যালও মানতে চায় না। তারা শুধু কাকে মানে? ট্রাফিক পুলিশকে মানে। ঠিক আছে, ট্রাফিক পুলিশ সামনে গিয়ে দাঁড়ায় তখন তারা থামে। এছাড়া উপরে রেড সিগন্যাল কেউ খেয়াল করে না, সামনে গিয়ে দেখে যে রাস্তা ফাঁকা আছে নাকি, রাস্তা ফাঁকা থাকলে চলে যায়। এটা আমাদের দেশে হয়েছে। এবং এটা সবসময় যে বেশি দেওয়ার কারণে হয় তাও না, এটা হচ্ছে যে যদি আপনার সিচুয়েশন খুব খারাপ হয়, অপারেশন কন্ডিশন যদি খুব খারাপ হয় তখনও হয়। আমাদের দেশে সেকেন্ডের জন্য মেনলি হচ্ছে, অপারেশন কন্ডিশন খুব খারাপ এই জন্য এটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। Otherwise, it will invite drivers to disregard and to have less respect for traffic control devices in general. তারপর হচ্ছে convey clear, simple meaning. এটা এমন ভাবে দিতে হবে যাতে এটা মিনিং যেটা সেটা সিম্পল ভাবে ক্লিয়ারলি রিপ্রেজেন্ট করে। কারণ কি, আমি আগের দিন আপনাদের সাথে ডিসকাস করেছিলাম ড্রাইভারদের একটা মিনিমাম এডুকেশন থাকার দরকার। যদি আপনার কোনো ওয়ার্ডিং লেখা হয় সেগুলো যাতে পড়তে পারে, এবং এমন ভাবে লিখতে হবে যাতে সব ধরনের মানুষ এগুলো ঠিক মতো পড়তে পারে। এই জন্য তাদেরকে একটা হাইট থাকতে হবে, লেটার গুলো একটা হাইট থাকতে হবে, বেশি ছোট হলে মানুষজন পড়তে পারবে না। ঠিক আছে, তো তাদের একটা মিনিমাম হাইট থাকতে হবে, প্লাস সব মানুষের চোখের পাওয়ার সেম না। ঠিক আছে, যারা চোখের পাওয়ার দুর্বল তারাও যদি ঠিক মতো দেখতে পারে, এগুলো সবগুলাই আপনাকে মাথায় রেখে কিন্তু এগুলোকে লিখতে হবে, সাইনগুলো দিতে হবে। ঠিক আছে, be at a place so as to give users time for proper response. এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনাকে প্রপার জায়গায় এগুলোকে প্লেস করতে হবে। ঠিক আছে, কারণ কি, ওইটা দেখার পরে মোস্ট প্রবাবলি আমার ড্রাইভারটা একটা রেসপন্স করবে। যেমন বলছে যে সামনে পেডেস্ট্রিয়ান ক্রসিং আছে, তাহলে তাকে একটু স্লো করতে হবে। আপনি যদি এমন জায়গায় দেন যে দেওয়ার 2 সেকেন্ডের মধ্যেই পেডেস্ট্রিয়ান, ঠিক আছে, বা 1 সেকেন্ডের মধ্যে পেডেস্ট্রিয়ান, মানে ডিস্টেন্সটা আপনি যথেষ্ট পরিমাণে দেন নাই, যথেষ্ট পরিমাণে দেন, তাকে আগে একবার ওয়ার্ন করা উচিত ছিল। ঠিক আছে, ওয়ার্ন করা উচিত ছিল সামনে পেডেস্ট্রিয়ান ক্রসিং আছে, তখনই সে যখন দেখবে যে সামনে পেডেস্ট্রিয়ান ক্রসিং আছে তখন সেটা অ্যালার্ট হবে। অর্থাৎ এখন হচ্ছে সামনে পেডেস্ট্রিয়ান ক্রসিং আছে, সেখান থেকে মানুষ পার হবে, আমাকে স্লো করতে হতে পারে।
ইল্ড করতে হতে পারে, স্টপ করতে হতে পারে, সে তখন একটু আপনার অ্যালার্ট হয়ে হয়তো ব্রেকে একটু স্পিড কমাবে। ঠিক আছে, সেই জিনিসটা তাকে প্রপার রেসপন্সের টাইমটা দিতে হবে। ঠিক আছে, তারপর যে বি ইউনিফর্ম ইন ডিজাইন এন্ড অ্যাপ্লিকেশন, এটা এক এক জায়গায় যাতে এক এক রকম না হয়। যেমন মেবি আজিমপুর এরিয়াতে এক ধরনের আপনার এরকম ট্রাফিক সাইন সিগন্যাল, বনানীতে একরকম, উত্তরাতে আরেক রকম, এরকম যেটা না হয়। সবচেয়ে ভালো হয় যদি গোটা দেশ জুড়ে একরকম হয়, কারণ অনেক মানুষই তো ঢাকার বাইরে যাবে। তো ঢাকার মধ্যে যে ধরনের সিগন্যাল বা সাইনিং দেখে অভ্যস্ত, ঢাকার বাইরে যদি একই রকম হয়। ঠিক আছে, the size, shape, color of the device, letter, symbol, mounting height, seating and lighting conditions should be uniform and consistent. গোটা দেশ জুড়ে হলে সবচেয়ে ভালো। Be visible both at day and night, ডেতেও দেখা যেতে হবে, রাইটেও দেখা যেতে হবে। এই জন্য রাতে যদি আমার রেট্রো রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল ইউজ করার দরকার পড়ে সেটা ইউজ করতে হবে। Be maintained at high standard, এগুলো হাই স্ট্যান্ডার্ডে মেইনটেইন করতে হবে। যদি কোনো কারণে ঝড় বৃষ্টি অথবা অ্যাক্সিডেন্টের কারণে ভাঙচুর হয়, এটা মানে ইমিডিয়েট এফেক্টে এগুলোকে আবার রিপেয়ার করে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা। Generally, as some control devices impose restriction on vehicle movements, it is recommended that they should be used conservatively to avoid disrespect by the drivers. If used in excess, tend to lose their effectiveness. এটা তো আমি অলরেডি ডিসকাস করলাম। Moreover, they should not be used alone. এগুলা একা ব্যবহার করা উচিত না। এর সাথে কি ব্যবহার করতে হবে? এনফোর্সমেন্ট মানে কি? কেউ যদি এটাকে ডিসরিগার্ড করে, ডিসরেসপেক্ট করে, তার মানে কি? সেটা ট্রাফিক রুল ভায়োলেট করলো, তাকে সাথে সাথে টিকিট দেওয়া উচিত, জরিমানা করা উচিত, ফাইন করা উচিত। তাহলে কিন্তু তার প্রতি এটা সেকেন্ড টাইম ভাঙার জন্য আপনার থাকবে, কি বলে, জিনিসটাকে সে ফলো করতে চাবে, রুলটাকে ফলো করতে চাবে। ঠিক আছে, সো এনফোর্সমেন্ট খুবই ইম্পর্টেন্ট। কেউ যদি ট্রাফিক রুল ভাঙতে থাকে কিন্তু তাকে কেউ কখনো ধরে না, সে কিন্তু ভাঙার টেন্ডেন্সি থাকবে, আরে কিছু তো হয় না। কিন্তু যদি এরকম আমরা ট্রাফিক ল এনফোর্সমেন্ট করতে পারতাম যে যেই ড্রাইভার সাথে সাথে ভাঙবে, আপনার ট্রাফিক রুল ভাঙবে, সাথে সাথে তাকে আপনার জরিমানা করা হবে। এবং আমাদের টেন্ডেন্সি কিরকম? আমরা সবসময় আমাদের পাওয়ার খাটাতে চাই। তুমি জানো আমি কে? আমি কার ছেলে, আমার পুলিশের সাথে দক্ষতা আছে, হ্যাঁ। সো এগুলা বলে কিন্তু আমরা কাটাইতে চাই, আবার অনেক ক্ষেত্রে ঘুষও দিতে চাই। ঠিক আছে, আমরা অনেক সময় ঘুষ দিতে চাই। ট্রাফিক সার্জেন্ট মামলা দিচ্ছে 1000 টাকা, আর আমি তাকে 500 টাকা ঘুষ দিয়ে চলে গেলাম। ঠিক আছে, সো এরকম কিন্তু অনেক সিচুয়েশন হয়। এগুলো হচ্ছে আমাদের ইথিক্সের সাথে জড়িত, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে ওই প্রথম প্রজেক্টটাতে আপনাদেরকে মানে আনতে হবে প্লাস ব্যাখ্যা করতে হবে, তাই না? কোন তিনটা জিনিস বলছিলাম? একটা হচ্ছে বলছিলাম ইঞ্জিনিয়ারিং এন্ড সোসাইটির মধ্যে আপনার আছে সোসাইটাল ইম্প্যাক্ট, হেলথ ইম্প্যাক্ট, লিগাল ইম্প্যাক্ট, কালচারাল ইস্যুস, এই সবগুলো আছে। তারপরে আরেকটা বলছিলাম এনভায়রনমেন্ট এন্ড সাস্টেনেবিলিটি। ঠিক আছে, আমার ট্রাফিক জ্যামের কারণে এনভায়রনমেন্টালি কি কি সমস্যা হচ্ছে, এগুলো যে সলিউশন গুলো দিব সেগুলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি নাকি, সাস্টেইন করবে নাকি। কারণ অনেকেই তো আসলে আমরা সলিউশন দিয়েছিলাম বা আপনার ঢাকার রাস্তায় দেখেছেন, কিন্তু অনেকগুলাই কিন্তু সাস্টেইন করে নাই, টিকে নেই, তাই না? তো এগুলা সম্পর্কে আপনাদের বলতে হবে, প্লাস এই ইথিক্স সম্পর্কে বলতে হবে, কে কার পার্টে কিরকম ইথিক্যাল থাকছে, যদি না থাকে কিভাবে তাদেরকে ইথিক্যাল করা যায়। বিআরটিএ, তারপরে ট্রাফিক পুলিশ, তারপরে অ্যাজ এ প্যাসেঞ্জার মাইসেলফ, আমার টেন্ডেন্সি কি এরকম যে আমি রাস্তায় যখন যাব তখন ইচ্ছা মতো ট্রাফিক রুল ভায়োলেট করতে থাকবো। যদি ধরা পড়ি একবার, আমার পরিচিত একজন ট্রাফিক সার্জেন্ট আছে, তাকে ফোন দিয়ে বলবো, বন্ধু তুমি একটু বলে দাও, সে বলে দিবে, আমাকে ছাড়ে দিবে। অথবা আমি কি বলে বড় কারো কথা বলে এইভাবে ছাড়া পেয়ে যাব, এই টাইপের আমার টেন্ডেন্সি, নাকি যে ফাইনটা করবো আমি এটাকে কেয়ার করি না। ঠিক আছে, আমার মেন্টালিটিটা কোন ধরনের? আমি কি রুলস অ্যাবাইডিং সিটিজেন হইতে চাই, নাকি আমি রুলস ভায়োলেটিং সিটিজেন হইতে চাই? এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে, এই তিনটা জিনিস অবশ্যই আপনাদেরকে আনতে হবে ট্রাফিক জ্যামের পার্টটাতে। এগুলোর জন্য আলাদা মার্কস থাকবে। আচ্ছা, হাউ দিস রিকোয়ারমেন্টস আর মেট। আমার যে রিকোয়ারমেন্ট গুলো বললাম এগুলো কিভাবে মেট করা যায়? ডিজাইনের মাধ্যমে, প্লেসমেন্টের মাধ্যমে, ইউনিফর্মিটি, অপারেশন মেইনটেনেন্সের মাধ্যমে। ট্রাফিক সাইন সম্পর্কে বলছে, ইনফর্ম ড্রাইভার্স অ্যাবাউট রেগুলেশনস, অ্যাডজাস্ট দেয়ার লেন পজিশন, স্পিড, গাইড দেম টু রিচ দেয়ার পয়েন্ট অফ ইন্টারেস্ট। 3 ধরনের সাইন থাকে। ম্যান্ডেটরি সাইন, যেটা অবশ্যই ফলো করতে হবে, ওয়ার্নিং কশনারি সাইন, আর লাস্টেরটা হচ্ছে ইনফরমেটরি অর গাইড সাইন। ঠিক আছে,
তো প্রথমটা অবশ্যই ফলো করতে হবে। পরেরটা হচ্ছে অনেক সময় ওয়ার্ন করে যে সামনে এই ধরনের সিচুয়েশন, তো তুমি নেসেসারি স্টেপ নাও যাতে তুমি বিপদে না পড়ো, অ্যাক্সিডেন্ট না করো, ঠিক আছে। আর লাস্ট এটা হচ্ছে ইনফরমেশন। আপনি ঢাকা থেকে চিটাগাং যাচ্ছেন, এই রাস্তা দিয়ে গেলে চিটাগাং, ঠিক আছে, সামনে হাসপাতাল আছে, সামনে গ্যাস স্টেশন আছে, এই টাইপের, ঠিক আছে। আচ্ছা, mandatory sign inform users of traffic laws and regulations. The violation of these signs is a legal offense. ঠিক আছে, যদি ভায়োলেশন করা হয়, আপনি একটা ট্রাফিক রুল ভায়োলেট করলেন, আপনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। These are usually circular in shape with red border, white background. সাধারণত এই টাইপের হয়ে থাকে, সার্কুলার শেপে, রেড বর্ডার থাকে, মাঝখানে হোয়াইট থাকে, এবং সেখানে আপনার ইনফরমেশনটা দেওয়া থাকে যে কি করতে হবে। এখানে কতগুলো সাইনের ছবি দেখানো হচ্ছে, ট্রায়াঙ্গেল হইতে পারে, সার্কেল হইতে পারে। তো ম্যান্ডেটরি গুলো সাধারণত এরকম থাকে, এগুলোর মধ্যে থাকে, ঠিক আছে। সো এটা দুই টাইপের হতে পারে, রেগুলেটরি, প্রহিবিটরি। রেগুলেটরির মধ্যে কি, স্লো স্টপ, গাড়ি স্লো করো, গাড়ি স্টপ করো, ডান দিকে ঘেসে যাও, স্পিডের রেস্ট্রিকশন, স্পিড লিমিট বলে দিতে পারে, 70 কিলোমিটার/আওয়ার ম্যাক্সিমাম স্পিড, সাইজ, যে ট্রাক প্রবেশ করতে পারবে না, অথবা ওয়েট এত টন, ম্যাক্সিমাম এত টন, এত টনের চেয়ে ভারী গাড়ি প্রবেশ করতে পারবে না, ওয়ান ওয়ে ট্রাফিক, একদিকে যেতে পারবে, দুই দিকে যেতে পারবে না, এগুলো হচ্ছে রেগুলেটরি। প্রহিবিটরি মানে হচ্ছে নিষেধ করা হচ্ছে কিছু, নো রাইট টার্ন, লেফট টার্ন, ইউ টার্ন, তাই না, এরকম থাকে না, রাস্তা প্রায় তো থাকে, ইউ টার্ন নেওয়া যাবে না, রাইট টার্ন নেওয়া যাবে না, নো এন্ট্রি ফর ভেহিকলস ট্রাইটস, ট্রাক প্রবেশ করতে পারবে না, ওভারটেকিং করা যাবে না এই রাস্তায়, হর্ন বাজানো যাবে না, আশেপাশে হাসপাতাল আছে অথবা স্কুল কলেজ আছে, এখানে পার্কিং করা যাবে না, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রহিবিটরি। ম্যান্ডেটরি এগুলো। তো স্পেশাল ম্যান্ডেটরি সাইন্স ফর প্রায়োরিটি টাইপ ইন্টারসেকশনস। সো স্টপ আর ইল্ড এই দুটা হচ্ছে ডিফারেন্টলি করে। সাধারণত স্টপ সাইনটা আপনার করা হয় অক্টাগোনাল, রেড ব্যাকগ্রাউন্ড, হোয়াইট বর্ডার, ঠিক আছে, এই যে এটা সাধারণত আপনার বহুল প্রচলিত স্টপ সাইন, এবং অনেক সময় লেখাও থাকে, এখানে সাদা লেটারে লেখা থাকে স্টপ, ঠিক আছে, মানে এখানে আসলে আপনাকে এই ইন্টারসেকশনে অবশ্যই স্টপ করতে হবে, থামতে হবে, একবার থেমে তারপর যেতে হবে, ঠিক আছে। আর ইল্ড হচ্ছে আপনার ভিশন যদি অবস্ট্রাক্ট না হয়, আপনি চারপাশের রাস্তা দেখতে পারেন, ঠিক আছে, তখন হচ্ছে জাস্ট স্লো করবে, স্লো করে দেখবে যে গাড়ি আসছে নাকি, যদি না আসে তাহলে চলে যেতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ট্রায়াঙ্গুলার পয়েন্টিং ডাউনওয়ার্ড, ঠিক আছে, ইল্ড হচ্ছে এটা ট্রায়াঙ্গুলার পয়েন্টিং, এখানে আসলে লেখাও থাকে ইল্ড লেখা থাকে, ঠিক আছে। এখানে ছবি দেখানো হয়েছে যে স্টপ সাইন আপনার এখানে কোনো বাউন্ডারির কারণে আপনার ভিশনে অবস্ট্রাকশন হচ্ছে, ঠিক মতো দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, তখন হচ্ছে স্টপ সাইন দেওয়া উচিত। আর যদি আপনার ভিশন ক্লিয়ার থাকে, যে আপনি এখানে থেকে সব গাড়ি দেখতে পাচ্ছেন, কোন রাস্তায় কত গাড়ি আছে, আসতেছে নাকি কেউ, তাহলে সেক্ষেত্রে ইল্ড, এখানে গিয়ে স্লো করবেন, যদি দেখেন গাড়ি নাই তাহলে চলে যাবেন, ঠিক আছে। ওয়ার্নিং, these are known as safety signs, not always an offense if not complied with, usually equilateral triangle or diamond in shape. These signs convey a message to warn about potentially hazardous conditions ahead and where some caution or attention is required. উদাহরণ, সাইড রোড, সামনে রাস্তায় সাইড রোড আছে, জাংশন আছে, লেভেল ক্রসিং আছে অথবা রেল ক্রসিং আছে, জিগজ্যাগ অর স্লিপারি রোড, শার্প বেন্ড, রোড হাম্প, ন্যারো ব্রিজ, স্কুল, হসপিটাল, সিনেমা হল, ঠিক আছে, এই সব সিনারিওতে কিন্তু আপনাকে ওয়ার্নিং করতেছে, কশন দিচ্ছে, যে আপনি সেই অনুযায়ী আপনি কাজ করেন। আচ্ছা, ইনফরমেটরি, these signs show the direction of important places of interest and are used to guide road users along route to make the travel convenient, safe and comfortable. Information দিবে, used at a location where the motorist would be in doubt, ঠিক আছে, যেমন ধরেন এমন একটা জায়গা হইতে পারে যে আপনি হাইওয়েতে যাচ্ছেন গাড়ি করে, একটা জায়গায় রাস্তা দুই দিকে চলে গেছে, না আপনি যেতে চান মেবি নাটোরে, তো নাটোরে যাওয়ার রাস্তা কোনটা সেটা আপনাকে সাজেস্ট করবে, ঠিক আছে, যে কোনো জায়গায় দেওয়া উচিত, একটা সিম্পল একটা স্ট্রেট রাস্তা আছে, একদিকেই রাস্তা, সেখানে মাঝখানে দিতে দেওয়া নেই, যেসব জায়গায় আপনি ডাউটে পড়বেন সেসব জায়গায় দেওয়া উচিত, ঠিক আছে। ইনফরমেটরি সায়েন্স ডু নট লুজ দেয়ার এফেক্টিভনেস বাই ওভার ইউজ, এইখানে হচ্ছে যদি বেশি ব্যবহার করা হয় এটা কিন্তু তার এফেক্টিভনেস কমায় না, আপনি যত বেশি ইনফরমেশন পাবেন তত বেশি কিন্তু আপনার জন্য সুবিধা, ঠিক আছে। As such, it is desirable to use them as frequent as necessary. Usually rectangular in shape, example এর মধ্যে আছে route direction, point of interest, milestone distance, etc.
উদাহরণ দেখানো হয়েছে বিভিন্ন ধরনের। ঠিক আছে, বলেন তো কোনটা কি ধরনের সাইন? প্রথমটা মাইমেনসিং লেখা আছে, এটা কিন্তু কোন ধরনের সাইন তিনটার মধ্যে? স্যার ইনফরমেটরি। ইনফরমেটরি। ঠিক আছে, এটা কোন সাইন? স্যার ওয়ার্নিং সাইন। সাইন স্যার ওয়ার্নিং সাইন। এটা কি ওয়ার্নিং মাঝখানেরটা? ওয়ার্নিং? না স্যার, ওয়ার্নিং সেটা না মনে হাইটের হয়। কথা বলতেছে। স্যার এটাও তো ইনফরমেটরি হবে না? এখানে বলতেছে সর্বোচ্চ উচ্চতা 4.4 মিটার। এটা একটা ইমপ্লিকেশন হচ্ছে যে এই রাস্তায় হয়তো কোনো একটা ব্রিজ আছে বা কিছু একটা আছে যেটার ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 4.4 মিটার। সো এর চেয়ে উঁচু কোনো গাড়ি যদি যায় তাহলে সে কি ধাক্কা খাবে, সে আর যেতে পারবে না। ঠিক আছে, তার মানে কি এটা একটা প্রোহিবিটরি একটা ইয়া দিচ্ছে যে এর চেয়ে উঁচু গাড়ি যাইতে পারবে না, তার মানে এটা হচ্ছে ম্যান্ডেটরি সাইন, তাই না? এর চেয়ে উঁচু গাড়ি গেলে সে পাস করতে পারবে না, এর চেয়ে উঁচু গাড়ি গেলে সে পাস করতে পারবে না। ঠিক আছে, তার মানে এটা কি হবে, ম্যান্ডেটরি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? জি স্যার। জি স্যার। ম্যান্ডেটরি এটা। এবং ইয়া থেকেও বোঝা যায় যেটা বললাম যে সার্কুলার হবে, লাল দাগ থাকবে। ঠিক আছে, সার্কুলার হবে, লাল দাগ থাকবে, সেখান থেকে হচ্ছে ম্যান্ডেটরি। এইটা 3 নম্বরটা। কিলোমিটার যদি বলেন না স্যার। আবার বলেন। স্যার রাস্তার সংযোগ আছে সামনে স্যার, এরকম টাইপ কিছু? হ্যাঁ, ওটা তো বোঝাই যাচ্ছে সামনে আপনার এটা মানে কি সংযোগ সড়ক আছে, ইন্টারসেকশন টাইপের কিছু একটা আছে, কিন্তু এটা কোন টাইপের, ম্যান্ডেটরি, স্যার ম্যান্ডেটরি ইনফরমেটরি, হবে নাকি স্যার। নাকি আরেকটা কি বললাম, স্যার ওয়ার্নিং? ওয়ার্নিং। 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 ওয়ার্নিং স্যার। ওয়ার্নিং। স্যার ম্যান্ডেটরি হবে কেন? ওয়ার্নিং ওয়ার্নিং হবে স্যার। এখানে তো ম্যান্ডেটরি ফলো করার মতো তো কিছু নাই। আগেরটাতে ফলো করার মতো ছিল, আমার গাড়ির হাইট যদি এর চেয়ে বেশি হয় আমি যেতে পারবো না, এর চেয়ে কম হইলে আমি যেতে পারবো, ফলো করার ব্যাপার ছিল। এখানে তো ফলো করার কিছু নেই, এখানে হচ্ছে আমাকে জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছে, আমাকে জাস্ট একটা আমি ইনফরমেশন দিচ্ছে যে সামনে আমার ইন্টারসেকশন আছে, আমি যাতে সতর্ক হই। ঠিক আছে, সতর্ক হই। ঠিক আছে, এগুলা এখানে একসাথে দুইটা করে সাইন দিছে, আমি আলাদা আলাদা করে বলি যে এটা 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 কি। স্যার ওয়ার্নিং। ওয়ার্নিং স্যার। ওয়ার্নিং, সামনে স্কুল। এটা এটা ম্যান্ডেটরি স্যার স্যার। এটা ম্যান্ডেটরি স্যার। ম্যান্ডেটরি। 40 কিলোমিটার যেটা কি স্যার। বুঝেছে 40 হচ্ছে স্পিড লিমিট। ঠিক আছে, যেই যে ইউনিট ব্যবহার করে তারা, যে ইউনিটটা ব্যবহার করে সেটা। ঠিক আছে, যে ইউনিট ব্যবহার 40 মাইল পার আওয়ার হতে পারে, 40 কিলোমিটার পার আওয়ার হতে পারে, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড। তারপর এটা ওয়ার্নিং। এটা ওয়ার্নিং। আর ওয়ার্নিং, এটা নিচেরটা ম্যান্ডেটরি স্যার। ম্যান্ডেটরি। এটা কি বোঝাচ্ছে? ওভারটেকিং নিষেধ। ওভারটেকিং গুড। করতে না। এটা এটা ওয়ার্নিং স্যার। ওয়ার্নিং। ওয়ার্নিং এটা ওয়ার্নিং। সেটা ওয়েট লিমিট 17 ওয়েট টন। লিমিট স্যার 17 টন। সামনে দুর্বল সেতু, এটা দিয়ে কি বোঝাচ্ছে? সামনে দুর্বল সেতু দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে যে আপনি ওখানে সাবধানে চালাবেন, স্লো চালাবেন। ঠিক আছে, প্লাস আরেকটা ওয়ার্নিং হচ্ছে যে আপনার নিজের ওয়েট লিমিট সম্পর্কে ইয়া থাকতে হবে। যদিও মানে ওয়েটের কারণে যে যাওয়া নিষেধ সেটা তারা বলে নাই, কিন্তু আপনি যদি হেভি ট্রাক নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তা করার ব্যাপার আছে। ঠিক আছে, আর দুর্বল সেতু মানে খুব হাই স্পিডে গেলে তখন আপনার মানে স্পিডের সাথে কি ভরবেগের একটা ব্যাপার আছে, ভরবেগ, তাই না? যেই গাড়ি যত স্পিডে যাবে তার ভরবেগ তত বেশি হবে, এবং ভরবেগে কি আসে, থ্রাস্টিংটা বেশি আসে। তো বেশি জোরে গেলে সেক্ষেত্রে আপনার সেতু ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই হিসেবে আপনারও ক্ষতি হতে পারে, তাই না? বুঝতে পেরেছি? জি স্যার। স্যার জি স্যার। নিচেরটা কি জি 17 স্যার। টি? 17টি হচ্ছে বললেন না একজন, 17টি হচ্ছে ওয়েট লিমিট বোঝাচ্ছে, 17 টনের ভারী গাড়ি চলতে পারবে না এই রাস্তায়।
তো 17 টন স্যার হচ্ছে 17 টনের কম। 17 টনের কম গুলো চলতে পারবে। 17 টন হচ্ছে যদি ভারী হয় আপনার গাড়ির টোটাল ওজন, তাহলে সেটা চলতে পারবে না। জি স্যার। মাল বোঝাই গাড়ি আছে না, তাদের তো অনেক ওজন থাকে, যেগুলো হচ্ছে বাস ট্রাকের মধ্যে আপনার মাল ভর্তি করে নিয়ে আসে, সেগুলো অনেক ওজন থাকে, তো ওগুলার ওয়েট করার দরকার পড়ে যে ওজন কত হচ্ছে। যদি বেশি ওজন হয় সেই ক্ষেত্রে তারা যেতে পারবে না। আচ্ছা, এখানে আর একটা রুলস দেখাচ্ছে, এটা আপনাদের মধ্যে লাইসেন্স কার কার আছে, কয়জনের আছে বলেন দেখি। স্যার আমার। যারা স্যার আমার বাইক আছে। চালান তারা তো সবারই থাকা, তো ফাহিম, তারপরে নাইমুল, তারপরে আরো কয়েকজনের থাকার কথা। তো ফাহিম বলেন দেখি এখানে এই লাইন গুলার সিগনিফিকেন্স কি? এরকম যদি আপনার ওপেন স্পেস থাকে অথবা এরকম সলিড লাইন থাকে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? বলেন দেখি। স্যার আমি পারবো। বলেন রুদ্র। স্যার যেটা এই ড্যাশ ড্যাশ, সেটা স্যার প্রথমটা স্যার বুঝে দিচ্ছে যে ওভারটেকিং করতে পারবো। আর গুড, 2 এখানটায় নাম্বারটা বোঝা যেটা, যাচ্ছে ওভারটেকিং করা পসিবল। হ্যাঁ, সেকেন্ডটা। আর 2 নাম্বারটা স্যার ওভারটেকিং করা যাবে না। হ্যাঁ, দুই ডিরেকশনে ওভারটেকিং করা যাবে না, কারণ দুইটা করা যাবে সলিড না। লাইন আছে। তো এদিক থেকে আপনি ওভারটেক করতে পারবেন না, এদিক থেকে ওভারটেক করতে পারবেন না। 3 নম্বরটা। আর 3 নাম্বারটা স্যার যেহেতু একটা সিঙ্গেল লাইন একটা ডট ডট দেওয়া আছে, এর জন্য স্যার এখানে আপনি ওভারটেকিং করতে পারবেন না। পারবো না, দুই স্যার ডিরেকশনেই। এক ডিরেকশনে পারবো স্যার। নাম্বারটাতে এক এক ডিরেকশনে ডিরেকশনে পারবো পারা স্যার, এক যাবে, এক ডিরেকশনে, ডিরেকশনে পারা যাবে। যেই দিকে সলিড লাইন আছে সেই দিকে পারবো না। বাম দিকে সলিড লাইন আছে, তো বাম দিকে আমার এখান থেকে ওভারটেকিং করা সব পসিবল না। কিন্তু এই দিক থেকে যদি কোনো গাড়ি আসে সে ওভারটেক করতে পারবে, কারণ কি তার হচ্ছে ড্যাশ লাইন আছে, যেটা পরেরটাতে আমি দেখতে পাচ্ছি। এখন হচ্ছে বাম দিকে হচ্ছে ড্যাশ লাইন, আমি বাম দিক থেকে ওভারটেকিং করতে পারবো, কিন্তু এই দিক থেকে যারা আসবে তারা তখন ওভারটেকিং করতে পারবো না। ঠিক আছে, এটা জি স্যার। আমাদের জানা থাকা উচিত, যেহেতু আমরা রাস্তায়। স্যার যদি সিঙ্গেল লাইন থাকে স্যার তাহলে কি হবে? তাহলে তো ওভারটেকিং করা যাবে না, তাই না স্যার? দুই দিক থেকে। না, সিঙ্গেল তো থাকা যাবে না। হ্যাঁ, সলিড হলে যাবে, যখনই সলিড থাকবে তখনই মানে নিষেধ। আচ্ছা, ঠিক আছে, সলিড থাকলে নিষেধ, এখানে লেখা আছে। So placement of signs should be located on the left side of the road. আপনার for roads in open area or rural area not be more than 2 meter from the near side of the carriageway. Carriageway হচ্ছে রাস্তাটাকে বোঝায়। ঠিক আছে, for roads in built up area not more than 0.5 meter, অর্থাৎ আমি যে এগুলোকে প্লেস করব, কোথায় প্লেস করব? ঠিক আছে, প্লেস করলে 2 মিটারের রাস্তার উইথের 2 মিটারের মধ্যে প্লেস করতে হবে। আর যদি বিল্ট আপ এরিয়া হয় তাহলে হাফ মিটারের মধ্যে প্লেস করতে হবে। ফর মাল্টিলেন হাইওয়ে যদি হয়, অর্থাৎ একই দিকে হচ্ছে 2টা বা 3টা বা 4টা লেন আছে, তাহলে তো তারা একদম মানে রাস্তার বাম পাশে কোথায় ট্রাফিক সাইন আছে এটা তো পড়তে পারবে না, এজন্য তখন কি ওভারহেড দেওয়া লাগে, ওভারহেড সাইন দেওয়া লাগে। আচ্ছা, এই স্পেসিফিকেশন কিছু বলছে যে আপনার হাইট কত হবে। হ্যাঁ বলেন। আগের স্লাইডটাতে এটা না এটা? হ্যাঁ হ্যাঁ এটাই স্যার। এটা বলছে যে সাইন্স শুড বি লোকেটেড অন দ্য লেফট সাইড অফ দ্য রোড। এটা কি স্যার সব জায়গার জন্যই সেম? না, সব জায়গার জন্য সেম না, এটা হচ্ছে আমাদের তো আসলে ইয়াটাই ডিফারেন্ট। বাংলাদেশে যেই ডিরেকশনে গাড়ি চলে, বিদেশে কিন্তু লেফট হ্যান্ড ট্রাফিক, রাইট হ্যান্ড ট্রাফিক। তো এখানে এটা যেটা বুঝাতে চাইছে হচ্ছে আপনার মানে মাঝখানে, রাস্তার মাঝখানে না দিয়ে রাস্তার পাশে দিতে। ঠিক আছে, ধরেন আপনার 2 ওয়ে রাস্তা, এটা হচ্ছে একটা 2 ওয়ে রাস্তা। আমাদের ঢাকা শহরে গাড়ি চলে, এদিকে সামনে যায়, এদিকে আসে। তাহলে এইদিকে যে যাচ্ছে তার জন্য যদি কোনো সাইন দিতে চান তাহলে এখানে দিবেন, এদিকে যে যাচ্ছে তার জন্য সাইন দিতে চাইলে এখানে দিবেন। ঠিক আছে, মাঝখানে সাধারণত দেওয়া হয় না, ওই জন্য এটাকে বলছে লেফট সাইডে, তাই না? এর লেফট সাইড এটা, আবার এরও লেফট সাইড এটা। জি স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। জি স্যার। এটা যদি চেঞ্জ হয়ে যায় তখন আবার অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, সো হাইটের একটা ভ্যালু দিছে, সাইজ
সব ধরনের মানুষ পড়তে পারবে এরকম একটা সাইজ ইউজ করতে হবে, ঠিক আছে। তারপরে নিউ ট্রেন্ডের মধ্যে কি আছে? ইনক্রিজিং ইউজ অফ আইকনস, লোগোস, সিম্বলস ইনস্টেড অফ ইউজিং লেটার্স অ্যান্ড ওয়ার্ডস। লেটার ওয়ার্ডের পরিবর্তে আইকন, লোগো, সিম্বল এগুলোর দিকে বেশি কনভার্ট করছে, ঠিক আছে। যেহেতু আসলে ছবি দিয়ে এগুলা দিয়ে কিন্তু আসলে অনেক বেশি জিনিস বোঝানো যাচ্ছে, ঠিক আছে। ইনক্রিজিং ইউজ অফ ভ্যারিয়েবল মেসেজ সাইন, ভ্যারিয়েবল মেসেজ সাইন ভিএমএস বলা হয়। ভিএমএস কি জিনিস ছবি দেখে আসি। এই যে এরকম একটা আপনার মেসেজ সাইন থেকে কিছু লেখা থাকবে, আপনি যে জিনিসটা যে ইনফরমেশনটা দিতে চান সেটা এখানে দিয়ে দিতে পারবেন। রোড ওয়ার্কস অ্যাহেড, স্লো ডাউন, সামনে এটা তো ডাইনামিক না? ডাইনামিক, অবশ্যই ডাইনামিক। এবং এখানে আরো দেখেন একদম স্পেসিফিক বলে দিছে। এটার মানে কি কেউ বলতে পারবেন, কেউ ব্যাখ্যা করতে পারবেন এটা মানে কি? এখানে এইটা একটা তীর চিহ্ন, এটা একটা তীর চিহ্ন, এটা মাঝখানে গিয়ে বন্ধ হয়ে গেছে, মানে কি? ডান সাইডে দুইটা রোড বন্ধ, একটা রোড লেন বন্ধ স্যার। গুড, লেন এখানে 3টা লেন ছিল। এই রাস্তায় 3টা লেন ছিল, কিছু দূর সামনে গিয়ে বাম দিকের লেনটা ক্লোজড, ওইখানে হচ্ছে আমার রোড ওয়ার্কটা হচ্ছে। সো 2টা লেন দিয়ে যাইতে হবে। তাহলে বাম দিকের লেনে যারা আছে তাদেরকে কি করতে হবে? এখন থেকে প্রিপারেশন নিতে হবে যাতে তারা লেন চেঞ্জ করে ডান দিকে চলে যায়। এই জন্য সবাইকে স্লো করতে হবে, এবং এটা অবভিয়াসলি বোঝাই যাচ্ছে এটা হাইওয়ে, তাই না? সো হাইওয়েতে সবাই হাই স্পিডে চলতেছে। সো সেই অনুযায়ী অনেক আগে থেকেই তাদেরকে সেরকম প্রিপারেশন নিতে হবে যাতে সবাই ডান দিকে সরে যেতে পারে, ঠিক আছে। জি স্যার। এরকম আর একটা ছবি দিছে 110, মেবি এটা স্পিড লিমিট হতে পারে, যে 110 হচ্ছে এই রাস্তার স্পিড লিমিট, এটা ব্রিজের মধ্যে, বোঝা যাচ্ছে এটা একটা ব্রিজের মধ্যে, ঠিক আছে। সো এরকম ভ্যারিয়েবল মেসেজ সাইন্স দেওয়া যেতে পারে। সো কনভেনশনাল সাইন্স আর ভেরি রিজিড ইন দ্য সেন্স দ্যাট দে ক্যারি ফিক্সড অ্যান্ড লিমিটেড ইনফরমেশন ফর অল রোড ট্রাফিক এনভায়রনমেন্টস, ঠিক আছে। সব ধরনের রোড ট্রাফিক এনভায়রনমেন্টের জন্য আমার যে সাইন গুলো আছে তারা হচ্ছে একটা ইনফরমেশনই প্রোভাইড করতেছে, এটা কোনো ভ্যারিয়েশন নাই। সেখানে ভিএমএস দিয়ে আমি ডাইনামিক করে ফেলতে পারতেছি, ঠিক আছে। রিয়েল টাইম ট্রাফিক সিচুয়েশন বলতে পারতেছি, একাধিক করতে পারতেছি, এমনকি এটাকে অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে ব্যবহার করা যায়, তাই না? ধরেন সরকারের একটা কিছু ক্যাম্পেইন চলতেছে, ঠিক আছে, যেমন ভোটার তালিকা হালনাগাদ করা, অথবা টিকা প্রদান কর্মসূচি, ঠিক আছে, ওগুলোও কিন্তু দিতে পারে যে আপনার নিকটস্থ এই জায়গায় টিকা দান করেন। অথবা ইনকাম ট্যাক্স, যখন ট্যাক্স ফাইল রিটার্ন তখন বলতে পারে যে ইনকাম ট্যাক্স আপনার জমা দেওয়ার টাইম, এরকমও দিতে পারে, ঠিক আছে। সো এটা আপনার একটা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে কাজ করতে পারে। ক্যাপাবল অফ ডিসপ্লেইং গ্রাফিক্স অ্যান্ড আলফা নিউমেরিটিক মেসেজেস, ঠিক আছে। গ্রাফিক্স, ওই যে লেনের কথাটা, ওটা হচ্ছে গ্রাফিক্স এর মাধ্যমে দেখাচ্ছে এটা, ঠিক আছে। আলফা নিউমেরিটিক সংখ্যা এগুলো দিতে পারে। দে আর মোর রেসপন্সিভ টু দ্য ফিল্ড কন্ডিশনস। নিড ইলেকট্রিসিটি অ্যান্ড ডাটা কমিউনিকেশন ফ্যাসিলিটি। সো এটা আইদার ইলেকট্রিসিটি লাগবে অথবা সোলার প্যানেল লাগবে, অর্থাৎ একটা এনার্জির একটা সোর্স লাগবে, এবং ডাটা কমিউনিকেশন ফ্যাসিলিটি লাগবে। ডিসপ্লে টাইপ অনেক ধরনের হতে পারে, এলসিডি, বাল্ব, ল্যাম্প ম্যাট্রিক্স, এলইডি, ফ্লিপ। লেটেস্ট ভিএমএস ওয়্যারলেস উইথ সোলার প্যানেলস অ্যান্ড রেডিও কন্ট্রোল। যত আধুনিক হচ্ছে এগুলো হচ্ছে সোলার প্যানেল দিয়ে ইউজ করা হয় এবং রেডিও কন্ট্রোলের মাধ্যমে। অটোমেটেড কানেক্টেড ভেহিকেল সম্পর্কে অল্প কিছু বলেছি, যেমন এখানে একটা উদাহরণ দেখানো হচ্ছে যে আমার গাড়িটা এমন ভাবে ডিজাইন করা হবে যে সে রাস্তার সাথে কমিউনিকেট করবে, অন্য গাড়ির সাথে কমিউনিকেট করবে, সিস্টেমের সাথে কমিউনিকেট করবে। এই রাস্তায় এসে যখন যাচ্ছে এখানে লেখা আছে যে আমার স্পিড লিমিট 30, এবং এখানে স্কুল আছে, পেডেস্ট্রিয়ান ক্রসিং আছে। তো এই রাস্তায় আমি যখন যাতায়াত করব, যখনই আমার স্পিড 30-এর চেয়ে বেশি উঠবে তখনই আমাকে বিপ করে বলবে যে তুমি স্পিড লিমিটের চেয়ে জোরে চালাচ্ছ, স্লো ডাউন করো, ঠিক আছে। তো আপনাকে আইন মানতে গাড়ি পর্যন্ত বাধ্য করবে, ঠিক আছে, গাড়ি পর্যন্ত বাধ্য করবে। সে এখানে আপনাকে অ্যালার্ম দেবে যাতে তুমি আস্তে চালাও, ঠিক আছে। আচ্ছা, সিচুয়েশন ইন বাংলাদেশ, অ্যাবসেন্স অফ কমপ্লিট হাইওয়ে ম্যানুয়াল, আমাদের হাইওয়ে ম্যানুয়ালের অ্যাবসেন্স আছে। ফল্টি ডিজাইন, আমাদের ডিজাইন ফল্টি হয় অনেক সময়। ইনকনসিস্টেন্ট সাইজ, কালার, ওয়ার্ডিং, ইনকারেক্ট হাইট প্লেসমেন্ট, এবং তার রেগুলেশনও ওইভাবে ফলো করা হয় নাই। Absence of required signs at potentially hazardous locations, যেটা আমি বলেছি যে আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ার জবটা কিন্তু সেভাবে রিকগনাইজ করা হয় না, তো সেই জন্য এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ল্যাকিংস আছে। পোটেনশিয়াল হ্যাজার্ডাস লোকেশন, যেখানে আমার ট্রাফিক সাইন থাকা একদম দরকার ছিল সেসব জায়গায় নাই। মিসইউজ অফ সাইন্স, অবস্ট্রাক্টেড সাইন্স, পুয়ার মেইনটেনেন্স, এক্সিস্টিং অফ মিসগাইডিং সাইন্স, ল্যাক অফ সাপ্লিমেন্টারি মার্কিংস, এরকম সিচুয়েশন বাংলাদেশে
এই সেক্টরটাকে একদম উইক করে ফেলছে। ঠিক আছে, এর বাইরে আরো আছে কি, প্রেজেন্স অফ লার্জ নাম্বার অফ ইলিটারেট রোড ইউজার্স, যে আমাদের অনেক ড্রাইভারদের কিন্তু আসলে পড়াশোনা যোগ্যতা নাই, তারা রাস্তায় যেসব সাইন থাকে যেসব লেখা থাকে ওগুলো পড়তে পারে না। তো তাদের কিন্তু আসলে মানে ড্রাইভিং করাটা এক ধরনের রিস্কি। তারপর হচ্ছে eventually all these above factors contributed to loss the respect and effectiveness of traffic signs as a controlling device, and in consequence with time a tendency has developed among the road users to ignore the signs. এটা হচ্ছে সামারি। ঠিক আছে, এইসব কারণে কোনো ধরনের রেসপেক্ট নাই, এফেক্টিভনেস নাই। ঠিক আছে, এই জন্য এগুলো এখন আপনার ইগনোর করে সবাই। As power failure is very common, use of retroreflective signs markings would be most appropriate even with the city areas. আচ্ছা, তো এটা ছিল সাইন সম্পর্কে। একই রকম রোড মার্কিং, রাস্তায় লেখা হয় যেগুলা, রাস্তায় অনেক সময় সরাসরি রাস্তার মধ্যেও লেখা থাকে, রাস্তার মধ্যে লেনের সাইন থাকে, স্পিড লিমিট অনেক সময় লেখা থাকে। ঠিক আছে, এক্সক্লুসিভ রাইট লেন, এক্সক্লুসিভ লেফট লেন, এগুলো দেওয়া থাকে। ঠিক আছে, road markings are used as a means of controlling and guiding traffic. They promote road safety and bring out smooth flow of traffic. Excuse me. Markings consist of paint on the pavement. Pavemenটের উপরে পেইন্ট দিয়ে লেখা হয়। Curb to convey traffic regulations and warning drivers. So অনেক সময় আপনার কার্বের মধ্যে, রাস্তার পাশে যে ফুটপাত বা ইয়াগুলা থাকে, ঠিক আছে, সেগুলোর মধ্যে অনেক সময় রং করে দেওয়া হয়। ঠিক আছে, রং দিয়ে অনেক সময় বোঝা যায় যে এখানে পার্কিং করা যাবে না। সাধারণত হলুদ যদি দাগ থাকে তার মানে কি ওখানে কিন্তু পার্কিং করা যায় না। ঠিক আছে, হলুদ দাগ যদি থাকে, রাস্তার পাশে হলুদ দাগ থাকে, অথবা আপনার রাস্তার পাশে যেই আপনার ফুটপাতের যে পাশের, এটাকে কি বলে, কার্ভ পোর্শনটা। ঠিক আছে, ফুটপাতের পাশে কার্ভ পোর্শনটা চিনতে পারছেন? এই যে ফুটপাত, এটা উঁচু থাকে না ফুটপাতটা, তারপরে তারপরে রাস্তা, এইটাকে হলুদ করে দেয়। তার মানে কি এখানে হচ্ছে আপনি গাড়ি পার্ক করতে পারবেন না। হলুদ করে দেওয়া মানে এখানে পার্কিং নিষেধ। Markings may be used alone or in combination with traffic signs and signals. এই রাস্তার মার্কিং গুলা আপনার ট্রাফিক সাইন সিগন্যালের সাথে একসাথে ব্যবহার করা যেতে পারে। Compared to traffic signs, road markings provides a continuous message to the driver. So road marking continuous message দেয়, convey message to the driver without distracting his attention from the carriageway. So অনেকে এটা বলে যে আপনার যদি বেশি সাইন থাকে তাহলে তাকে রাস্তার বামে ডানে বারবার তাকানো লাগে, উপরে তাকানো লাগে। হ্যাঁ, তো রাস্তা থেকে আসলে আপনি বেশিক্ষণ কিন্তু চোখ সরায় রাখতে পারবেন, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি বাড়ে যায়। সাধারণত ডিজাইনগুলো এমন ভাবে করা হয় যে 2 সেকেন্ডের মধ্যে আপনাকে আবার অরিজিনাল রাস্তায় ব্যাক করতে হবে। কারণ আপনি যদি অনেক তথ্য দিয়ে রাখেন বাইরে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওইটা পড়তে মানুষজনের অ্যাটেনশন আপনার কি হতে পারে, ডিসরাপ্ট হতে পারে, সেক্ষেত্রে সে অ্যাক্সিডেন্টে পড়তে পারে। এই জন্য একটু আগে আমি যেটা বললাম যে আপনার অ্যাডভার্টাইজিং ক্যাম্প হিসেবে ব্যবহার করা, যে ওটাতে কিন্তু বিরোধিতা আছে, যে আসলে রাস্তা চলার সময় মানুষের তো এত কিছু পড়ার দরকার নেই, তাই না? তার যতটুকু জানা দরকার ততটুকু জানা দরকার। তো সেসব ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট আসলে আদৌ দেওয়া উচিত নাকি? ঠিক আছে, ঢাকার রাস্তায় যেমন দেওয়া হয়, বিজয় সরণির রাস্তায় মাঝখানে বড় বড় টিভি বসাই দিচ্ছে। হ্যাঁ, এখন টিভিতে দেখাচ্ছে, বিভিন্ন বিজ্ঞাপন দেখাচ্ছে, লাক্সের বিজ্ঞাপন দেখায়, এর বিজ্ঞাপন দেখায়, অনেক বিজ্ঞাপন দেখায়। এখন একজন ড্রাইভার যদি চালাইতে হঠাৎ বিজ্ঞাপন দেখা শুরু করে, তাহলে কিন্তু সে কিন্তু আপনি পটেনশিয়াল হ্যাজার্ডে পড়তেছে, তাই না? হয়তো ওরা দিছে এই চিন্তা করে যে এই রাস্তাতে বেশিরভাগ সময় আপনার সিগন্যালে মানুষজন আটকায় থাকে, তখন বসে দেখবে। Reduces environmental impact. Road marking environmental impact কমাইতে পারে। Very expensive, weather susceptible, inefficient in heavy rain, snow. যখন বৃষ্টি পড়বে অথবা বরফ পড়বে তখন এগুলা পড়া যাবে না ঠিক মতো, এটা স্বাভাবিক। Less durable, কারণ এগুলো কন্টিনিউয়াসলি ওয়্যার এবং টিয়ার হইতে থাকবে, গাড়ি চলতেছে, রোদে পুড়তেছে, বৃষ্টিতে ভিজতেছে, তো খুব তাড়াতাড়ি আপনার নষ্ট হওয়ার চান্স বাড়ে। লেস এফেক্টিভ অ্যাট কনজেস্টেড ট্রাফিক কন্ডিশন, যদি জাম লেগে থাকে তাহলে তো মানুষজন রাস্তা দেখতে পারবে না, তাই না? জাম লেগে থাকলে শুধু সামনের গাড়ি গিয়ে দেখতে পারবে, তখন আর রাস্তা দেখতে পারবে না, তখন এটা লেস এফেক্টিভ হয়ে যাবে। টাইপস অফ রোড মার্কিংস, পেভমেন্ট মার্কিং হইতে পারে, অবজেক্ট অথবা কার্ভ মার্কিং হইতে পারে, যে দুটো আমি বললাম।
এবং এগুলা লাইন হিসেবে দেওয়া যেতে পারে, স্ট্রাইপ, ওয়ার্ড, সিম্বল, রেজড মার্কার, এরকম বিভিন্ন ভাবে দেওয়া যেতে পারে। ম্যাটেরিয়ালের মধ্যে কি কি থাকবে? পেইন্ট, থার্মোপ্লাস্টিক, সিমেন্ট পেইন্ট। নন রিফ্লেকটিভ, রিফ্লেকটিভ। নন রিফ্লেকটিভ গুলা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার রাতের বেলার এফেক্টিভনেস অনেক কমে যায়। সাধারণত রেট্রো রিফ্লেকটিভ গুলাই ব্যবহার করা ভালো। সেলফ অ্যাডহেসিভ প্লাস্টিক, অ্যালুমিনিয়াম সিট হতে পারে, রেজড মার্কিং হতে পারে, গ্লাস বিডস, এগুলো বিভিন্ন ম্যাটেরিয়াল নাম বলা হচ্ছে। আর ইউজ টু প্রডিউস রেট্রো রিফ্লেকটিভ ক্যাটস আই এফেক্ট অন দ্য মার্কিং to emit night driving, especially in rural open areas. তো যেগুলো নন রিফ্লেকটিভ সেগুলা একদমই কি ব্যবহার করা যায়? মানে যাবে। শহরের রাস্তায় যদি প্রচুর পরিমাণে লাইটিং থাকে সেসব রাস্তায় ব্যবহার করা যেতে পারে, ওই রাস্তার লাইট দিয়ে হয়তো দেখা যাবে। ঠিক আছে, তো এটা আপনার কন্ডিশন বুঝতে হবে। কিন্তু যেখানে কিচ্ছু নাই, সেখানে রাস্তা বোঝাই ডিফিকাল্ট, সেখানে কিন্তু অবশ্যই রেট্রো রিফ্লেকটিভ টাইপের গুলো ব্যবহার করা উচিত। তারপর এখানে কালার কনভেনশন, প্যাটার্ন কনভেনশন সম্পর্কে বলেছে, ইউকের নিয়মগুলা বলতেছে। এখানে আমাদের বাংলাদেশে সেরকম আসলে এস্টাবলিশ নিয়ম নাই। সো হোয়াইট ফর নর্মাল ক্যারেজওয়ে মার্কিংস, ইয়েলো ফর রেস্ট্রিকটিভ মার্কিংস, যেটা আমি বললাম পার্কিং নিষেধ, হ্যাঁ পার্কিং নিষেধ, ওয়েটিং নিষেধ, অথবা কিপ ক্লিয়ার মার্কিংস এট বাস স্টপ, বক্স জাংশন। ঠিক আছে, ইন্টারসেকশন অনেক সময় আপনার দেওয়া থাকে, এরকম ইন্টারসেকশন থাকলে মাঝখানে হচ্ছে আপনার ইয়েলো ক্রস দেওয়া থাকে। এখন ঢাকা শহরের প্রায় সবগুলোতেই দেওয়া হয়েছে। ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা ব্ল্যাক হবে, হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট ফর পেডেস্ট্রিয়ান ক্রসিংস, যেগুলো ব্রোকেন লাইন্স আর পারমিসিভ ইন ক্যারেক্টার, সলিড লাইন্স রেস্ট্রিকটিভ ইন ক্যারেক্টার, যেটার উদাহরণ আমি দিলাম, যে লেন চেঞ্জ করতে পারবে অথবা পারবে না। ডাবল লাইন্স ইন্ডিকেটস ম্যাক্সিমাম রেস্ট্রিকশন। নিউ ট্রেন্ড, কনভেনশনাল রোড মার্কিংস আর, হ্যাঁ বলেন স্যার। আগের পেজে যে রাস্তার মাঝখানে যে ইন্টারসেকশন, ওইটা দিয়ে কি বোঝায়? এটা ইন্টারসেকশন বোঝায়। এই এরিয়াটা হচ্ছে ইন্টারসেকশন জোন। এই এরিয়াতে মানে আছেন মানে আপনি ইন্টারসেকশনের মাঝখানে আছেন। আমরা যখন সিগন্যাল ডিজাইন করব তখন আরো ভালো মতো বুঝতে পারবো যে এই এরিয়ার মধ্যে যে আছে সে হচ্ছে আপনার প্রায়োরিটি পাবে, তাকে এই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য সে ম্যাক্সিমাম প্রায়োরিটি পাবে। এমনকি যদি লাল বাতি জ্বলে যায় তাও, ঠিক আছে, লাল বাতি জ্বলে যায় তাও যে অলরেডি ঢুকে পড়ছে তাকে আগে বের হয়ে যেতে দিতে হবে, তারপর অন্যরা যাবে। ঠিক আছে, জি স্যার। New trend, conventional road markings are effective only at dry weather, not during rainy condition, as rain water covers the marking and hinder reflection. যেটা বললাম, weather susceptible, so বৃষ্টি পানি পড়লে, বৃষ্টি পানি যদি ঢেকে ফেলে অথবা রিফ্লেকশনে বাধা দেয় তাহলে আপনি করতে পারবেন না। New type of highly durable plastic retroreflective material is being used in 4 mm thick layer to give lane markings which is visible even during wet, usually 2 mm rainwater condition. It is less expensive than the cat's eye stud type marking. So নতুন একটা ম্যাটেরিয়াল এটা আসছে, 4 mm থিকনেসে দেওয়া হয়, যেটা পানির মধ্যেও দেখা যায়, পানির মধ্যেও রেট্রো রিফ্লেক্টিভ নেচারটা ধরে রাখতে পারে। বাংলাদেশের সিচুয়েশন, ইউজ অফ নর্মাল ডোমেস্টিক পেইন্টস ফর পেভমেন্ট মার্কিং, অনেক ক্ষেত্রে ব্যবহার করা যেটা কোনোই কাজের না। নো ইউনিফর্মিটি কনসিস্টেন্সি অফ রোড মার্কিং, অ্যাবসেন্স অফ রিকোয়ার্ড মার্কিংস অ্যাট পোটেনশিয়াল হ্যাজার্ডাস কন্ডিশন, এটা সবগুলোতেই আসতেছে, সাইনের ক্ষেত্রেও আসছে, এখানেও আসছে, যেসব জায়গায় দরকার সেসব জায়গায় নাই। মোস্ট অফ দ্য রোড ইউজার্স আর নট অ্যাওয়ার অফ দ্য মিনিং অফ রোড মার্কিং, অনেকে এগুলো সম্পর্কে জানে না, পড়ে না, বুঝেও না, বিশেষ করে যদি ইলিটারেট আপনার ড্রাইভার হয়। তো এখানে অনেকগুলা মার্কিং দেখাচ্ছে, সেটা হচ্ছে নর্মাল লেন মার্কিং। ঠিক আছে, এগুলা হচ্ছে আপনি ঘন ঘন করে দিছে যে এখানে এই জায়গায় যাওয়ার পরে কিন্তু আপনি আর লেন চেঞ্জ করতে পারবেন না। এখানে যাওয়ার পর আপনি যদি এই লেনে থাকেন আপনাকে সোজাই যেতে হবে, আপনি যদি এখানে থাকেন আপনাকে ডাইনেই যেতে হবে, আপনি যদি এখানে থাকেন আইদার সোজা যাবেন অথবা বামে যাবেন, ডানে যেতে পারবেন না। কিন্তু আপনি এই লেন থেকে কিন্তু আপনি ডানে যেতে পারবেন, এটা হচ্ছে ট্রাফিক অফেন্স হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটা কিন্তু ধীরে ধীরে দেখেন, এখানে নর্মাল কন্ডিশন, এখানে একটু কিন্তু ঘন হয়েছে, তারপর সলিড হয়ে গেছে। তো এখানে দুইটা সলিড লাইন মানে কি, আপনি এখান থেকে এখানে যেতে পারবেন না, এখান থেকে এখানে আসতে পারবেন। এই দুই পাশে হলুদ লাইন মানে কি, এখানে কোনো পার্কিং করা যাবে না, কোনো ধরনের পার্কিং এখানে নিষেধ। আপনি এখানে গাড়ির থামায় বসে থাকবেন, আপনি একটা ভায়োলেট করতেছেন, ট্রাফিক রুল ভায়োলেট করতেছেন। ঠিক আছে, এবং এইখানে দেখেন এটা হচ্ছে আপনার পেডেস্ট্রিয়ান ক্রসিং। ঠিক আছে, এখানে যদিও শুধুমাত্র আপনার এই প্যারালাল লাইন দুইটা দিচ্ছে, এখানে ক্রসওয়াক হিসেবে দিচ্ছে। ঠিক আছে, এইখানে ক্রসিং করবে, এখানে সাইন দিছে যে পেডেস্ট্রিয়ান ক্রস করবে, কিন্তু দেখেন এটার সামনে, এত দূর সামনে কিন্তু তাকে ওয়ার্ন করতেছে, সামনে পেডেস্ট্রিয়ান ক্রসিং আছে, সামনে সিগন্যাল আছে, এখানে কোনো ধরনের পার্কিং অথবা স্টপিং নিষেধ।
তিনটা সাইন দিয়ে দিছি, ঠিক আছে। তো এখানে আমরা ট্রাফিক সাইনও দেখতে পাচ্ছি, রোডওয়ে মার্কিংও দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ট্রাফিক সিগন্যাল, যেটা আমরা সামনে করবো। ট্রাফিক সিগন্যাল কখন রেড কখন ব্লু, এবং এখানেও আপনার পেডিস্ট্রিয়ানের সাইন আছে, পেডিস্ট্রিয়ান রেড, পেডিস্ট্রিয়ান গ্রিন, ঠিক আছে। এটা অলরেডি কভার করছি, জাস্ট গ্লাস বিট সম্পর্কে বলছে, বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল সম্পর্কে বলছে, যেগুলো রাস্তা মার্কিং হিসেবে ব্যবহার করা হয়। এরপর আমাদের লাস্ট ডেটটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল। আমার 15 মিনিট আছে, 15 মিনিটে শেষ করতে পারবো কিনা জানি না, অঙ্ক আছে একটা। আমি চেষ্টা করি, যদি শেষ না হয় সেক্ষেত্রে কি করা যেতে পারে। ম্যাথটা আরেকদিন শুরু করি স্যার। হ্যাঁ স্যার, ম্যাথটা আরেকদিন শুরু করি। আরেকদিনটা কখন? মানে আমার বেশিক্ষণ হয়তো লাগবে না, আধা ঘন্টা হইলেই হয়ে যায়। তো সেটা কখন? আমাদের তো আর ক্লাস নাই, আমাদের পরে মঙ্গলবার মিড পরীক্ষা। ধরেন আমার এখন যদি কারো ক্লাস না, তোমার সবারই ক্লাস বললাম যে এখন যদি কারো ক্লাস না একটু বাড়ায় নেওয়া যায় না? 411 এখন না আপনাদের 411 এটা এখন পরে না? এখন থেকে স্যার একটা 3:30 পর্যন্ত ক্লাস স্যার, টানা 11:50। আচ্ছা, তো কখন শেষ হবে ক্লাস? আধা ঘন্টা টাইম দিলেই মনে হয় আমি শেষ করতে পারবো। 3:30 এর পরে শেষ হবে। সেটা আপনার আমার ক্লাস আছে 4:40 পর্যন্ত, 3টা থেকে আমার ক্লাস আছে। সো স্যার আজকে আমাদের টানা 3টা ক্লাস স্যার। আজকে না করতে তাহলে তো আরো সমস্যা, তাহলে আরেকদিন করতে হবে। স্যার কামরুজ্জামান স্যার একটু দেরি করে ক্লাস স্টার্ট করে স্যার, সমস্যা নেই স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, তাহলে আমি করি। সো আমি ফার্স্ট করি তাহলে। হ্যাঁ, এগুলো তো মানে রিটেন জিনিস, আপনারা মোটামুটি কম বেশি বুঝেন। প্লাস এই সিগন্যাল রিজন আমরা আরো ডিটেইলসে পড়বো পরে। অ্যাকচুয়ালি ওটা অবশ্য অপশনাল সাবজেক্টে চলে যাবে। এখানে জাস্ট একটা আইডিয়া দেওয়া হয়েছে, বেসিক আইডিয়া দেওয়া হয়েছে, ঠিক আছে। বেসিক আইডিয়া দেওয়া হয়েছে, এটা আরো ডিটেইলসে আমরা যারা হচ্ছে ট্রান্সপোর্টেশনে মেজর মাইনর পাবেন তারা করবেন, ঠিক আছে। So it is a physical device which is used to control traffic movement at the junction. It replaces priority regulation of junction operation, assigns the right of way কে আগে যাবে by splitting green time to the various traffic movements. ঠিক আছে, গ্রিনের মাধ্যমে আমরা কন্ট্রোল করি। ওয়ারেন্ট, কোন কোন সময় আমার ট্রাফিক সিগন্যাল দিতে হবে, নাকি আমার স্টপ সাইন দিয়েই হয়ে যাবে, ইল সাইন দিয়েই হয়ে যাবে। তো এটার জন্য আমাদের আস্তর আপনার 9টা ওয়ারেন্ট আছে। তো এই 9টা ওয়ারেন্টের ডিটেইলস ডেসক্রিপশন আছে। এগুলা হচ্ছে আমরা ওই যেটা আমি বললাম যে ট্রান্সপোর্টেশনের মেজর মাইনর কোর্সগুলোর মধ্যে আমরা পড়াবো, ঠিক আছে। সো এখানে এই জিনিসটা কভার করা যাচ্ছে না, কারণ এখানে অলরেডি সিলেবাস অনেক বেশি। তো আপনারা কিছু জিনিস রাখতে পারেন, যে ট্রাফিক কনফ্লিক্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট প্রবাবিলিটি আছে, তারপরে ভলিউম কতটুকু আছে, এগুলোর উপর বেস করে আমার জিনিসটা আসে, ঠিক আছে। ভলিউম যদি এটা নির্দিষ্ট পরিমাণে চেয়ে বেশি হয়ে যায়, তখন সেটাকে বলতে হয় যে আমাকে এখন ট্রাফিক সিগন্যাল দিতে হবে, শুধুমাত্র সাইন দিলে হবে না, ঠিক আছে। অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি আছে, ঠিক আছে, এই টাইপের জিনিসপত্রগুলো আছে ওয়ারেন্ট। When manual operation of junction with the help of traffic police become very difficult and expensive. Manual operation আপনার পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়। অ্যাডভান্টেজ, প্রোভাইড ফর অর্ডারলি মুভমেন্ট অফ ট্রাফিক, অর্থাৎ ডিসিপ্লিন ক্রিয়েট করে। অর্ডারলি মুভমেন্ট মানে কি? ডিসিপ্লিন। আগে তোমরা যাও নর্থ সাউথ যাও, তারপরে ইস্ট ওয়েস্ট যাও, এবার হচ্ছে ডানে রাইট টার্ন মুভমেন্ট যেগুলো আছে সেগুলো করো, ঠিক আছে, লেফট টার্ন মুভমেন্ট যেগুলো আছে সেগুলো করো, এরকম। ইনক্রিজ ট্রাফিক হ্যান্ডলিং ক্যাপাসিটি অফ দ্য ইন্টারসেকশন, আপনার ইন্টারসেকশনের ট্রাফিক হ্যান্ডলিং ক্যাপাসিটি বাড়ে। Reduce the frequency of certain types of accidents, especially right angle pedestrian accidents. So ইন্টারসেকশনের সবচেয়ে কমন অ্যাক্সিডেন্ট হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল, তাই না? ইন্টারসেকশনের সবচেয়ে কমন অ্যাক্সিডেন্ট হচ্ছে রাইট অ্যাঙ্গেল। আপনি যদি ঠিকমতো না মানেন, এদিক থেকে গাড়ি চলে আসছে, আপনি এদিক থেকে ধাক্কা দিলেন, এটাকে বলা হচ্ছে রাইট অ্যাঙ্গেল অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। আর পেডিস্ট্রিয়ান অ্যাক্সিডেন্ট, পেডিস্ট্রিয়ান ক্রস করতে গিয়ে তখন তাদের সাথে অ্যাক্সিডেন্ট হতে পারে। Provide for nearly continuous movement of traffic at desired speed along a given route by coordination. So গাড়িদেরকে একটা ডিজায়ার্ড স্পিডে আপনার কোঅর্ডিনেশনের মাধ্যমে চলাচল করার সুবিধা দেয়। ডিসঅ্যাডভান্টেজ কি কি? অফ পিক পিরিয়ডে, যখন পিক পিরিয়ড ভলিউম বেশি তখন এটা খুব সহায়তা করে। অফ পিক পিরিয়ডে আপনার যদি ফিক্সড টাইম এবং প্ল্যানের সিগন্যাল থাকে, ফিক্সড টাইম এন্ড প্ল্যান মানে কি? দিন রাত সবসময় একই ভাবে চলতে থাকবে সিগন্যালগুলা, ঠিক আছে। ধরেন নর্থ সাউথ ডিরেকশনে আপনার 2 মিনিট গ্রিন, তারপরে 2 মিনিট রেড। ইস্ট ওয়েস্ট ডিরেকশনে 2 মিনিট গ্রিন, তারপরে 2 মিনিট রেড,
ঠিক আছে, এই এরিয়াতেই চলতেছে। এখন রাতের বেলা কেউ যদি ওখানে গিয়ে দাঁড়ায়, সিগন্যাল পাইলো, 2 মিনিট ধরে সে দাঁড়ায় থাকবে, কিন্তু হয়তো দেখা যাবে যে অন্য ডিরেকশনে কিন্তু কোনো গাড়ি চলতেছে না, রাতের বেলা, গভীর রাত, ট্রাফিক নাই ওইভাবে। তো এই জন্য অনেক সময় রাতের বেলা কি করে ফেলা হয়, রাতের বেলা দেখবেন যে সিগন্যাল গুলো শুধুমাত্র ইয়েলো ব্লিঙ্ক করতে থাকে, ইয়েলো ব্লিঙ্ক করতে থাকে। এটার মানে কি, এখন যেহেতু কোনো প্রেশার নাই, কিন্তু এখানে একটা ইন্টারসেকশন আছে, তুমি এখানে আসে ইল্ড করো, দেখো যে দুই পাশে গাড়ি আছে নাকি, যদি না থাকে তাহলে চলে যাও, যদি গাড়ি থাকে তখন তুমি স্লো করো বা স্টপ করো। ঠিক আছে, এটাও করা হয়। ঠিক আছে, increase in certain types of accidents, especially rear end and at dilemma zones. So right angle accident তো হয়, এর পাশাপাশি rear end accident হয়। rear end accidentটা কি, গাড়ি যদি ঠিকমতো থামাইতে না পারে, এই গাড়িটা আপনার সামনে দেখছে যে ইয়েলো, তার মানে এখনই রেড হয়ে যাবে, এ ডিসাইড করছে যে আমি থামে যাবো, এ ডিসাইড করছে যে আমি থামে যাবো, সামনে গাড়ি ডিসাইড করছে আমি থামে, সে ধীরে ধীরে ব্রেক করে এই পজিশনে গিয়ে থামার চিন্তা করতেছে। পরের গাড়িটা যখন দেখছে ইয়েলো, দুজনই তো দেখতে পাবে, সে মনে করছে সামনের গাড়িটা চলে যাবে, সে এক্সিলারেট আপ করে দিচ্ছে, এক্সেলারেশন আপ করে দিচ্ছে, যে এও চলে যাবে আমিও চলে যাব, আমরা সিগন্যালটাতে পড়বো না। ঠিক আছে, তো সে যদি ফার্স্ট রিয়াক্ট না করতে পারে, এক্সেলারেট আপ করছে, এ ডাউন করছে, তাহলে কি এখানে একটা পিছন দিক দিয়ে ধাক্কা মারবে, ধাক্কা মারে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো হইতে পারে। আচ্ছা, সিগন্যাল ইনস্টলেশন কনসিডারেশন, সিগন্যাল শুড অনলি বি ইউজড ওয়্যার দে আর ওয়ারেন্টেড, এবং এই ধরনের 9টা ওয়ারেন্ট আছে যেটা আমরা ভবিষ্যতে পড়বো। ওয়্যার দে উইল বি রেসপেক্টেড, a traffic signal cannot be enforced, this traffic signal that cannot be enforced and is routinely disobeyed will weaken the overall level of respect for traffic signals. যেটা আমাদের ঢাকা শহরে হয়েছে, যদি আমার এটাকে এনফোর্স করা না যায়, যদি রুটিনলি ডিসওবে করা হয়, তাহলে কিন্তু মানুষজন আর সিগন্যাল দেখে না। ঠিক আছে, traffic signals should be kept functioning with quick repair times so that drivers continue to rely on the signals. ঠিক আছে, এটা যদি নষ্ট হয়ে যায়, আপনাকে প্রায়োরিটি দিয়ে এগুলোকে তাড়াতাড়ি ঠিক করতে হবে। ঠিক আছে, যাতে মানুষজন এটাই ফলো করে। কি কি ধরনের হতে পারে, ফিক্সড টাইম কন্ট্রোলার, অফলাইন সিস্টেম, অর্থাৎ ফিক্সড টাইম মানে কি, আপনার একবার ডিজাইন করে দেবেন, সেই ডিজাইনই সারাদিন চলতে থাকবে। ঠিক আছে, সেকেন্ডটা হচ্ছে ডাইনামিক, সেকেন্ড দুইটাই হচ্ছে ডাইনামিক, ভেহিকেল অ্যাকচুয়েটেড ডোমেইন রেসপন্সিভ কন্ট্রোলার। এটা সম্পর্কে আমি কোনো একটা ক্লাসে বলেছিলাম। সো আপনার সেন্সরের মাধ্যমে, লুপের মাধ্যমে, ডিটেক্টরের মাধ্যমে রাস্তায় কতগুলো গাড়ি আছে বোঝার চেষ্টা করে, যেই রাস্তায় গাড়ি বেশি হয়ে যাবে তাকে গ্রিন করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ডাইনামিক সিগন্যাল কন্ট্রোলার। এরপর আরো আছে মডার্ন কম্পিউটার বেসড এরিয়া কোঅর্ডিনেট কন্ট্রোলার। একটা এরিয়ার সবগুলা সিগন্যাল, সবগুলা ইন্টারসেকশন সেন্ট্রালি কন্ট্রোল করা হয়, সেখান থেকে দেখা হয় যে কন্ডিশন কোথায় কিরকম, সেই অনুযায়ী আপনার এগুলোকে চেঞ্জ করা হয়। ঠিক আছে, এটাও কিন্তু আপনার ডাইনামিক। ফিক্সড টাইম সিগন্যালস, with fixed time signals the green periods, hence the cycle times are predetermined of fixed duration. ঠিক আছে, এই ম্যাথটাই আমরা অ্যাকচুয়ালি করব, যে আমার সিগন্যালের গ্রিন ফেস কত হবে। ঠিক আছে, ইস্ট ওয়েস্ট ডিরেকশনে গ্রিন ফেস কত হবে, নর্থ সাউথ ডিরেকশনে গ্রিন ফেস কত হবে, রাইট অ্যাঙ্গেল থাকলে তার গ্রিন ফেস কত হবে। ঠিক আছে, আগে থেকে ডিমান্ডের মাধ্যমে এটা ক্যালকুলেশন করা হয়। The controllers are simple and relatively cheaper, but they are necessarily inflexible and require careful setting. যেহেতু একবার সেট করার পর এটা কোনো চেঞ্জ নাই, এই জন্য এগুলো হচ্ছে ইনফ্লেক্সিবল, সহজে চেঞ্জ করা যাচ্ছে না, ওই জন্য সেট করার সময় কেয়ারফুলি সেট করতে হবে। The controllers can accommodate more than one signal plan to make it more demand responsive. একটার চেয়ে বেশি সিগন্যাল প্ল্যান আপনি অ্যাডপ্ট করতে পারেন যদি এটা জটিল হয়ে যায়। It can be used as isolated control system, একটা সিঙ্গেল ইন্টারসেকশনের জন্য আলাদা একটা কন্ট্রোল সিস্টেম হইতে পারে, অথবা লিঙ্কড কোঅর্ডিনেট সিস্টেম হইতে পারে, যদি ক্লোজলি স্পেস জাংশন থাকে একই করিডোরের মধ্যে। ঠিক আছে, একই স্ট্রিট লাইনের মধ্যে 3টা 4টা 5টা ইন্টারসেকশন আছে, তখন তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন ক্রিয়েট হতে পারে, সাইমালটেনিয়াস, এটা ওইটার কাছাকাছি। অল দ্য সিগন্যালস অ্যালং দ্য কন্ট্রোল সেকশন ডিসপ্লে দ্য সেম অ্যাসপেক্ট অফ সিগন্যাল টু দ্য সেম ট্রাফিক স্ট্রিম এট দ্য সেম টাইম। ঠিক আছে, এটাতে কি হবে, একটা গাড়ি যখন একই রাস্তায় অনেকগুলো সিগন্যাল আছে, একই রাস্তায় অনেকগুলো সিগন্যাল আছে, ধরুন অনেকগুলো ইন্টারসেকশন আছে, এই যে এটা একটা লম্বা রাস্তা। ঠিক আছে, এই রাস্তায় এখানে একটা সিগন্যাল আছে, এখানে একটা সিগন্যাল আছে, এখানে একটা সিগন্যাল আছে, যেই লোকটা এখান থেকে সোজা এই মাথা পর্যন্ত চলে যাবে, হ্যাঁ, তার জন্য এমন ভাবে ডিজাইন করা হয় যাতে সে প্রত্যেকটাতে একই সাথে গ্রিন পায়, একই সাথে গ্রিন পায়। এটা ক্রস করে এটাতে যেতে যেতে এটাতে গ্রিন থাকবে, এটা ক্রস করে এটাতে যেতে যেতে গ্রিন থাকবে। ঠিক আছে, সাইমালটেনিয়াসলি হবে, সে একবারে সবগুলো ক্রস করে ফেলতে পারবে। ঠিক আছে, নাহলে ধরেন এখানে যদি আটকে যায়, এখানে আটকে আটকে বাড়ে যায়, তাহলে এই দুই দিকে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, সো সাইমালটেনিয়াস।
প্রোগ্রেসিভটা কাছাকাছি, ঠিক আছে, প্রোগ্রেসিভটা কাছাকাছি, যে এমন ভাবে এগুলার ডিস্টেন্স করা হয় যে এগুলা তো সব যে ইকুই ডিস্টেন্স হবে নট নেসেসারিলি, কোনটা বেশি ডিস্টেন্স হতে পারে, কম ডিস্টেন্স হতে পারে। তো ওই ডিস্টেন্সের উপর বেস করে আপনি প্ল্যানিংটা এমন ভাবে করবেন যাতে এক একটা গাড়ি বেশিরভাগ সময় ক্রস করে যেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু একটা জটিল ব্যাপার, এটা ওইভাবে ফলো করা খুব ডিফিকাল্ট হয়, কিন্তু তারপরও এটা ট্রাই করা হয়, ঠিক আছে। উদাহরণ দেখিয়েছে যে এই রাস্তার মধ্যে দেখেন অনেকগুলো সিগন্যাল, যতগুলো ইন্টারসেকশন ততগুলো সিগন্যাল আছে, এখানে একটা সিগন্যাল আছে, এখানে একটা সিগন্যাল আছে, এখানে একটা সিগন্যাল আছে, এখানে একটা সিগন্যাল আছে। এমন ভাবে ডিজাইন করতে হবে যে গাড়িটা এদিক থেকে যাচ্ছে একদম একটানা সবগুলো দিয়ে চলে যাবে, ঠিক আছে। ভেহিকল অ্যাকচুয়েটেড ডিমান্ড রেসপন্সিভ, যেটা ডাইনামিক, অনলাইন অর রিয়েল টাইম। With this, the green times are related to the traffic demands. Provision is there to omit a particular phase if there is no traffic. Traffic না থাকলে সেটা সারাক্ষণ লাল থাকবে, ট্রাফিক থাকলে গ্রিন হবে, ঠিক আছে। Need to install detectors on all approaches, ঠিক আছে। সব অ্যাপ্রোচে হচ্ছে আপনার ডিটেক্টর দেওয়া লাগবে, সব অ্যাপ্রোচে ডিটেক্টর দেওয়া লাগবে, ঠিক আছে। এদিকে সব অ্যাপ্রোচে ডিটেক্টর দেওয়া লাগবে। ডিলে ইজ মিনিমাইজড গ্লোবালি, ঠিক আছে। আপনার পুরা সিস্টেমের জন্য, পুরা নেটওয়ার্কের জন্য আপনার ডিলেটাকে আপনার মিনিমাইজ করা। ইউজড অ্যাজ আইসোলেটেড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কোঅর্ডিনেট সিস্টেম, আইসোলেটেডও হইতে পারে, কোঅর্ডিনেটও হইতে পারে। এক্সাম্পল দেখাচ্ছে যেটা আমি আপনাদের অলরেডি ডিসকাস করেছি। সেখানে আপনার ডিটেক্টর আছে, সো ডিটেক্টরের মাধ্যমে সে সাইন পাবে যে এখানে আমার কতগুলো গাড়ি আছে। যদি গাড়ি না থাকে তাহলে রেড থাকবে, আর যদি গাড়ি থাকে, নির্দিষ্ট পরিমাণ গাড়ি হয়ে গেলে, এই 100 মিটার পর্যন্ত যদি গাড়ি দ্বারা ফিল আপ হয়ে যায় তাহলে দেখা যাবে এটা গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে এরিয়া ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, With this system, green time calculation is made instantly. আমি এটা 1 মিনিট সময় দেন। দুঃখিত। আচ্ছা, সো মডার্ন কম্পিউটার বেসড এরিয়া কোঅর্ডিনেটেড কন্ট্রোলার্স। সো একটা হচ্ছে এরিয়া ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। সো গোটা এরিয়াটা একসাথে
আপনার সাইমালটেনিয়াসলি আপনার অ্যানালাইসিস করা হবে এবং সেই অনুযায়ী হচ্ছে টাইমিং ফিক্স করা হবে। উইথ দিস সিস্টেম গ্রিন টাইম ক্যালকুলেশন ইজ মেড ইনস্ট্যান্টলি বেসড অন প্রিফিক্সড ডিলে মিনিমাইজেশন অ্যালগোরিদম। সো এটা অনেকটা মানে অ্যালগোরিদমে চলে যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিমান্ড আসতেছে, কোন অ্যালগোরিদম ফলো করলে আমার ডিলেটা মিনিমাইজ হবে। ঠিক আছে, অপটিমাইজেশনের প্রবলেম। অপটিমাইজেশন একটা ইম্পর্টেন্ট টপিক আপনার ইঞ্জিনিয়ারিং এর জন্য। ঠিক আছে, এটা সিভিলের মধ্যে আমার মনে হয় ট্রান্সপোর্টেশনে সবচেয়ে বেশি আসে। তারা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আইপি তে প্রচুর পরিমাণে আসে, যেহেতু প্রোডাকশনের একটা আপনার অপটিমাইজেশন করা লাগে। অন্য অনেক ক্ষেত্রেও আসতে পারে। অপটিমাইজেশনের বিভিন্ন আপনার অ্যালগোরিদম থাকে, আমাদের আন্ডারগ্রেড লেভেলে সেইভাবে পড়ানো হয় না, কিন্তু এটা আপনার যদি ট্রান্সপোর্টেশনে কেউ সামনে পড়তে চান, হ্যাঁ, এটা কিন্তু মানে খুবই একটা মানে ভালো একটা জিনিস, এবং এটা আপনি দিয়ে অনেক জায়গায় ভালো জব পেতে পারে। ঠিক আছে, অপটিমাইজেশন যারা ভালো মতো অপটিমাইজেশন করতে পারে, আইদার মিনিমাইজেশন অথবা ম্যাক্সিমাইজেশন, ঠিক আছে, এই জিনিসটা এই স্কিলটা যারা ভালো মতো অ্যাচিভ করতে পারে তাদের কিন্তু আপনার জবের অপরচুনিটি অনেক বেড়ে যায়, নট অনলি ইন সিভিল পার্সপেক্টিভ, যে কোনো পার্সপেক্টিভে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডাপটিভ সেলফ অপটিমাইজিং ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। এটা আগেরটার কাছাকাছি। ঠিক আছে, উইথ দিস সিস্টেম গ্রিন টাইম ক্যালকুলেশন ইজ মেড বিফোর হ্যান্ড। আগেরটা হচ্ছে ইনস্ট্যান্টলি করবে, এটা হচ্ছে বিফোর হ্যান্ড করবে ইউজিং এক্সপার্ট প্রেডিকশন মডেল। তো দুটার মধ্যে ডিফারেন্সটা কি? ওটা হচ্ছে ইনস্ট্যান্টলি আপনার পেয়ে তাদের মিনিমাইজেশন অ্যালগোরিদম আছে, সেটা রান করে ভ্যালু পাবে যে কোনটাতে কতটুকু গ্রিন টাইমিং দেওয়া লাগবে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে বিফোর হ্যান্ড সে ক্যালকুলেট করতেছে এবং মেশিন লার্নিং সিস্টেম ইউজ করবে। মেশিন লার্নিং নাম শুনছেন? মেশিন লার্নিং, নাম শুনছি। ঠিক আছে, এগুলো হচ্ছে মানে একদম এখনকার সময় একদম টপ সাবজেক্ট আর কি। মেশিন লার্নিং হচ্ছে সে কন্টিনিউয়াসলি ডাটা পাচ্ছে, তাই না? আমার অলরেডি সিস্টেম সেট করা আছে, সেন্সর সেট করা আছে, বা বিভিন্ন ভাবে আমি ডাটাগুলো কালেক্ট করতে পারতেছি। এই ডাটা সে কন্টিনিউয়াসলি অ্যানালাইজ করতেছে কম্পিউটারের মধ্যে অটোমেটিক্যালি। অ্যানালাইসিসের যেই আপনার কনসেপ্ট গুলা, থিওরি গুলা, সেগুলো অলরেডি প্রোগ্রামিং এর মাধ্যমে ইনপুট হিসেবে দেওয়া আছে। নতুন যখনই ডাটা আসতেছে সে সেটাকে অ্যানালাইসিস করে একটা ট্রেন্ড খুঁজে বেড়ার চেষ্টা করতেছে, যেটা আপনারা ম্যানুয়ালি সার্ভের মধ্যে একটা ট্রেন্ড খুঁজবেন অথবা ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করবেন, সেই জিনিসটা এখন অটোমেটিক্যালি কম্পিউটারের ভিতরে হচ্ছে। সে দেখতেছে আচ্ছা এই সময় এরকম ট্রাফিক আসতেছে, এই সময় এই জায়গায় প্রেশার বেশি, এটার উপর বেস করে সে নিজে আপনার ডিসিশন নেওয়ার চেষ্টা করবে। এবং অবভিয়াসলি এই ডিসিশন গুলো মানুষ ইনপুট দিয়ে দেবে, এরকম কন্ডিশন হইলে এরকম ডিসিশন নিবা, এরকম কন্ডিশন হইলে এরকম ডিসিশন নিবা। ঠিক আছে, তো সেই জিনিসগুলা সে হচ্ছে ওই অনুযায়ী তাকে যেসব কনসেপ্ট, তাকে যেসব দেওয়া হয়েছে সেগুলোর উপর বেস করে সে হচ্ছে আপনার ডিসিশন নিবে। ঠিক আছে, এবং নতুন ডাটা আসতেছে, নতুন ডাটা যদি আগের ডাটা থেকে ভ্যারি করে তখন সে বোঝার চেষ্টা করে, তখন সে আলটিমেটলি একটা ডেইলির যে ভ্যারিয়েশন হয়, ডেইলি পিক অফ পিকের ভ্যারিয়েশন হয়, তারপর উইকডে উইক এন্ডের যে ভ্যারিয়েশন হয়, তারপরে হচ্ছে সিজনাল যে ভ্যারিয়েশন গুলো হয়, সবগুলা সে বুঝতে পারে এবং প্যাটার্নটাকে রিড করতে পারে। এবং এই মেশিন লার্নিং অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাকসেস ওই জায়গাটাতেই সে পুরো ডাটাকে একটা ট্রেন্ড হিসেবে সেট করে ফেলতে পারে এবং সেই অনুযায়ী সে হচ্ছে ট্রাফিক সিগন্যালটাকে টাইমিংটাকে সে ফিক্স করে। ঠিক আছে, সে ডাটা পায়, ডাটাবেস, এগুলো সব ডাটাবেস, সে ডাটা থেকে ট্রেন্ড খুঁজে বের করার চেষ্টা করে, ওই ট্রেন্ড অনুযায়ী সে প্রত্যেকটাতে আপনার গ্রিন সিগন্যাল টাইম দেয়। এগুলো খুবই হাই লেভেলের জিনিসপত্র। এটা যে শুধুমাত্র ট্রান্সপোর্টেশনের মধ্যে লিমিটেড থাকে, নট নেসেসারি। এটা কিন্তু আপনার এই জিনিসের উপরে কিন্তু আপনার ইলেকট্রিক্যাল, সিএসসি সব জায়গায় আপনার ইয়ে হতে পারে। আপনি যদি এমন একটা নতুন অ্যালগোরিদম ডেভেলপ করতে পারেন, নতুন একটা মেশিন অ্যালগোরিদম, মেশিন লার্নিং অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদম তৈরি করতে পারেন এবং এটা ট্রাফিক সেক্টরে আপনি অ্যাপ্লাই করে ইমপ্রুভমেন্ট দেখাতে পারেন, সেটাতে আপনার পিএইচডি হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে একদম মানে অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র। আচ্ছা, সো আইসোলেটেড ট্রাফিক সিগন্যাল ডিজাইন টার্মিনোলজির মধ্যে এখানে অনেকগুলো টার্মিনোলজি সম্পর্কে বলতেছে, কারণ আমরা এখন একটা আইসোলেটেড ফিক্সড টাইম ট্রাফিক সিগন্যাল ডিজাইন করবো, যেটা সবচেয়ে বেসিক এবং একদমই সহজ, কোনো জটিলতা নাই। সো এটা আমরা ডিজাইন করব। এখান থেকে শুরু হচ্ছে সিগন্যাল সিকোয়েন্স, গ্রিন, তারপর হচ্ছে অ্যাম্বার হচ্ছে ইয়েলোটাকে অ্যাম্বার বলা হয়, তারপরে রেড অর অ্যাম্বার।
ঠিক আছে, এই রেড বলতে কি বোঝায়, রেড আর অ্যাম্বার বলতে কি বোঝায়, এটা সাধারণত হচ্ছে আপনার এটাকে কি বলে যে অল রেড টাইম। ঠিক আছে, অল রেড টাইম। ঠিক আছে, আমার যদি সিগন্যাল থাকে, দুই ডিরেকশনে থাকে, ট্রাফিক থাকে, একটা স্মল ফ্র্যাকশন অফ টাইম থাকে যেখানে সব সিগন্যালই রেড থাকে। ওটা কেন থাকে? যাতে কোনো গাড়ি যদি মাঝখানের হলুদ জোনটার মধ্যে থাকে সে যাতে লিভ করতে পারে, তাকে ক্লিয়ারেন্স টাইমটা দেওয়া হয়। ফেজ, the part of a cycle allocated to a stream or combination of two or more streams having the right of way simultaneously. ঠিক আছে, ফেজ বলতে কি বোঝাচ্ছে, যে আমার যেখানে ওরা আপনার স্ট্রিম গুলো মুভ করতে পারবে, গ্রিন টোটাল ফেজটাকে বোঝাচ্ছে। একটা সাইকেল, পার্ট অফ এ সাইকেল allocated to a stream or combination two or more streams having the right of way, মানে তারা গ্রিন সিগন্যালটা পাচ্ছে, তারা যেতে পারবে। ঠিক আছে, যেমন আমার যদি এরকম একটা সিগন্যাল হয়ে থাকে, এখানে কি ছবি আছে? ছবি নাই মনে হয়। এরকম যদি একটা সিগন্যাল হয়ে থাকে, ঠিক আছে, তো এখন এটা যদি নর্থ ডিরেকশন, এটা যদি সাউথ ডিরেকশন হয়, তো সাধারণত এগুলো গ্রিন গুলো এমন ভাবে হয় যে এটা গ্রিন হলে এটাও গ্রিন হয়। তার মানে কি, এদিক থেকে গাড়ি এদিকে যেতে পারে, এদিক থেকে গাড়ি এদিকে যেতে পারবে। এটা আসতেছে কিভাবে, যে এর সাথে এর কিন্তু কোনো কনফ্লিক্ট নাই, পয়েন্ট অফ কনফ্লিক্ট নাই। ঠিক আছে, এই জন্য এরা কিন্তু সাইমালটেনিয়াসলি যেতে পারতেছে। আবার একইভাবে এদিকে যখন যাচ্ছে, এদিকে যখন আসতেছে, এদের মধ্যে কোনো সাইমালটেনিয়াস কনফ্লিক্ট নাই। ঠিক আছে, এই জন্য এরা কিন্তু একই সাথে গ্রিন পেতে পারে। তো এরা যে সময়টা গ্রিন পাচ্ছে এটা হচ্ছে নর্থ সাউথের গ্রিন ফেজ। এরা যখন পাচ্ছে এটা হচ্ছে ইস্ট ওয়েস্টের গ্রিন ফেজ। ঠিক আছে, আচ্ছা। তারপরে ফিল্টার সিগন্যাল, ইট ইজ মাউন্টেড অ্যালংসাইড দ্য মেইন সিগন্যাল টু পারমিট মুভমেন্টস অফ ভেহিকলস ইন দ্য ডিরেকশন শোন বাই দ্য গ্রিন অ্যারো ইভেন দো দ্য মেইন সিগন্যাল ইজ শোয়িং রেড। সো অনেক সময় দেখা যায় যে আপনার অরিজিনাল সিগন্যাল যদিও রেড দেখাচ্ছে, কিন্তু পাশে ছোট্ট করে এরকম দেখাইতে পারে যে আপনি ইচ্ছা করলে ডানে যেতে পারেন অথবা ইচ্ছা করলে বামে যেতে পারেন। ঠিক আছে, অর্থাৎ আমার সোজা যাওয়ার সিগন্যালটা হচ্ছে রেড, আমি সোজা যেতে পারবো না, কিন্তু আমি যদি বামে যেতে চাই অথবা ডানে যেতে চাই, ওই দিকের ডিরেকশন দিয়ে অনেক সময় একটা ছোট সিগন্যাল দেওয়া হতে পারে। এটাকে বলা ফিল্টার সিগন্যাল। ঠিক আছে, ফিল্টার সিগন্যাল বলা হচ্ছে। এগুলো এমন ভাবে ডিজাইন করা হয় যাতে এদের সাথে ওই সময় যতগুলো গ্রিন ফেজ আছে তাদের কোনো কনফ্লিক্টিং পয়েন্ট না থাকে, তখন করা হয়। তারপর হচ্ছে অ্যাম্বার পিরিয়ড, ক্লিয়ারেন্স টাইম to allow vehicles to clear the junction, যেটা আমি বললাম, usually 3 seconds, for high speed it is 3 to 6 seconds. ঠিক আছে, আম্বার হচ্ছে তাকে ডিসিশন নেওয়ার সাহায্য করার জন্য, যে আপনার এখন গ্রিন আছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু ইয়েলো হয়ে যাবে, তাহলে আপনি গাড়ি স্পিড স্লো করে থামায় ফেলেন, ওই সময়টা দেওয়ার জন্য হচ্ছে তাকে ইয়েলো দেওয়া হচ্ছে। ইন্টার গ্রিন পিরিয়ড টাইম, the time from the end of the green period to the phase losing the right of way to the beginning of the green period of the phase gaining the right of way. So একটা ফেজ শেষ হইলো, আপনার গ্রিন ছিল এতক্ষণ, অ্যাম্বার হয়ে তারপর রেড শুরু হয়ে গেল, এই টাইম থেকে শুরু করে পরবর্তী গ্রিন শুরু হওয়া পর্যন্ত, আগ পর্যন্ত, এটাকে বলা হচ্ছে ইন্টার গ্রিন টাইম। এক গ্রিন থেকে আরেক গ্রিনের মধ্যবর্তী সময় যেটা। ঠিক আছে, অথবা এক গ্রিন থেকে না, অ্যাকচুয়ালি একটা রেড থেকে পরবর্তী গ্রিন পর্যন্ত মধ্যবর্তী সময় আছে ইন্টার গ্রিন, কারণ ইয়েলোতে তো অনেকে হচ্ছে আপনার মুভ করে। ঠিক আছে, আচ্ছা। অপটিমাম সাইকেল লেন্থ, দ্য সাইকেল টাইম হুইচ গিভস দ্য লিস্ট অ্যাভারেজ ডিলে। ঠিক আছে, সাইকেল হচ্ছে টোটাল সাইকেলটা, ফেজ হচ্ছে এক ডিরেকশনে গ্রিন, সাইকেল হচ্ছে পুরা সবগুলা ফেজ মিলায়। একটা সাইকেলে অনেকগুলো ফেজ থাকতে পারে। ঠিক আছে, নর্থ সাউথের একটা ফেজ থাকতে পারে, ইস্ট ওয়েস্টের একটা ফেজ থাকতে পারে, রাইট টার্নিং ফেজ থাকতে পারে, সবগুলো ফেজ মিলে একটা সাইকেল হবে। অপটিমাম সাইকেল লেন্থটা এমন হবে যে আমার অ্যাভারেজ ডিলেটা সবচেয়ে কম হবে। ঠিক আছে, এগুলার ডিটেলস ক্যালকুলেশন আমরা 4-5-5 এ শিখবো। এখানে আপাতত সবচেয়ে বেসিকটা শুধু শিখে শেষ করে দিব। লস্ট টাইম, দ্য টাইম হুইচ ইজ এফেক্টিভলি লস্ট to the traffic movement in a phase because of starting delays and the falling of discharge rate during the ampere period. So এখানে একটা ছবি আছে, ছবিটা দিলে ভালো বুঝতে পারবেন, যে এটা। ঠিক আছে, যখন রেড থেকে গ্রিন হইলো তখন সবগুলা গাড়ি কিন্তু অলরেডি আপনার কি স্টপ পজিশনে আছে। স্টপ পজিশন থেকে সে তখন আইদার গাড়ি স্টার্ট দিয়ে আবার রওনা দিবে, অথবা গাড়ি যদি স্টার্টে থাকে আপনার ধীরে ধীরে এক্সিলারেট করে বাড়বে। ঠিক আছে, সো এখানে প্রথম দিকে ডিসচার্জ রেটটা কিন্তু কম থাকবে, তারপর বাড়তে শুরু করবে, বাড়তে বাড়তে আপনার পিকে চলে যাবে। এইটা হচ্ছে আপনার স্যাচুরেশন ফ্লো, অর্থাৎ আপনার
গাড়ির উপর ডিপেন্ড না করে, আমার যে ক্যাপাসিটি আছে রাস্তার ক্যাপাসিটি এটার উপর বেস করে ম্যাক্সিমাম স্যাচুরেশন ফ্লো এইটা, মানে কি এই পরিমাণ গাড়িকে সে রিলিজ করতে পারতেছে ইন্টারসেকশন থেকে, এই পরিমাণ গাড়িকে রিলিজ করতে পারতেছে। মেবি আমি বললাম যে কি বলে 20টা গাড়ি বা 50টা গাড়ি, 60টা গাড়ি পার মিনিট, 60টা গাড়ি পার মিনিট, 1 মিনিটে সে 60টা গাড়িকে রিলিজ করতে পারে, এর চেয়ে বেশি আর পারে না। ঠিক আছে, ওখানে যে স্পিড লিমিট যে কন্ডিশন সেখানে 60টা গাড়ির চেয়ে বেশি পারে না। শুরুতেই কিন্তু 60টা গাড়ি করে রিলিজ হবে না, শুরুতে অল্প করে, কারণ কি বেশিরভাগ গাড়ি আপনার স্টপ পজিশন আছে, বন্ধ পজিশন আছে, সো তার এটা অ্যাচিভ করতে সময় লাগবে, এখানে কিছুটা লস হয়। ঠিক আছে, আবার শেষের দিকে যখন ইয়েলোতে চলে আসতেছে তখন অনেক গাড়ি থামানোর চিন্তা করে আপনার ব্রেক দিয়ে দেয়, তখন আবার কিছুটা লস হয়। ঠিক আছে, তো এইখানে হচ্ছে দুইটা লস টাইম আছে, ঠিক আছে। So এটা হচ্ছে lost time, the time which is effectively lost to the traffic movement in a phase because of starting delays and falling of discharge. প্রথমে শুরু করার জন্য যে ডিলে আর শেষের দিকে থামার জন্য যে ডিলে হয়, এটা হচ্ছে লস টাইম। এফেক্টিভ গ্রিন টাইম কোনটা? এই লস টাইমটাকে আমরা গ্রিন ফেজ থেকে বাদ দিলে এফেক্টিভলি গ্রিন টাইম পাবো। The time during the cycle when the traffic flows freely discharge through the green aspect at the maximum rate, saturation flow rate যখন মুভ করে তখন সেটাকে বলা হবে এফেক্টিভ গ্রিন টাইম। ওই সময় হচ্ছে ম্যাক্সিমাম রেটে ফ্লো করতেছে, সেটা হচ্ছে এফেক্টিভ। ঠিক আছে, it is the sum of the green period and the amber periods less the loss time for the particular phase, যেটা আমি বললাম আপনার লস টাইম বাদ দিতে হবে। ঠিক আছে, গ্রিন ফেজ থেকে। অল রেড পিরিয়ড একটা সময় থাকে সাইকেলের যেখানে হচ্ছে সবগুলো সিগনালে আপনার রেড থাকে। রেড পিরিয়ড বিটুইন দ্য অ্যাম্বার এন্ড রেড এম্বার শোন অল অ্যাপ্রোচেস in order to allow vehicles to clear junction safely before starting the next phase. কোন সময় নিডেড? যদি আমার ইন্টারসেকশন বা জাংশনটা অনেক বড় হয়, স্লো মুভিং ভেহিকল যদি থাকে, একটা বাস বা ট্রাক বা এমন একটা কিছু যেটা সময় লাগে, জাংশনটাকে ক্লিয়ার করতে সময় লাগবে। where the right turning vehicles left over at the end of the phase. So অনেক সময় দেখা যায় যে আপনার এরকম আপনার নর্থ সাউথের গাড়ি, এবং এখানে যারা রাইট টার্ন নিতে চায় তাদের জন্য আলাদা কোনো ফেজ দেওয়া নাই, তখন তারা করে কি, যারা রাইটে যাবে তারা এখানে ওয়েট করতে থাকে। ঠিক আছে, ধরেন দুইটা লেন আছে, তো যারা রাইটে যাবে তারা এখানে এসে ওয়েট করতে থাকে। যখন এই দিকের রেড সিগন্যাল পড়ে যায়, এরা থেমে যায়, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, তখন এরা রাইট টার্নটা নেয়। ঠিক আছে, অনেক সিগন্যাল এটা আপনারা দেখে থাকবেন। ঠিক আছে, সো এদেরকে জাংশন ক্লিয়ার করার জন্য এই অল রেড টাইমের দরকার পড়ে, যদি এক্সক্লুসিভ রাইট টার্ন লেফট না থাকে, রাইট টার্ন ফেজ না থাকে। ঠিক আছে, অথবা পেডেস্ট্রিয়ানের জন্য হতে পারে, পেডেস্ট্রিয়ান মুভমেন্ট অনলি হতে পারে। ঠিক আছে, যদি পেডেস্ট্রিয়ানের ভলিউম অনেক বেশি হয় তাহলে শুধুমাত্র পেডেস্ট্রিয়ান ফেজ থাকতে পারে। স্যাচুরেশন ফ্লো, ম্যাক্সিমাম ফ্লো রেট যেটাতে ডিসচার্জ হতে পারে সেটা হচ্ছে স্যাচুরেশন পার্টিকুলার অ্যাপ্রোচের জন্য। তো এখানে অনেকগুলো আপনার টার্মিনোলজি দিছে, এগুলোর উপর বেস করে আসলে আমরা অঙ্কটা করব। সাইকেল টাইম, টোটাল সাইকেল টাইম ক্যাপিটাল সি, এটা ফাংশন হবে এস, কিউ আর এল এর উপরে। এস হচ্ছে স্যাচুরেশন ফ্লো আর ক্যাপাসিটি, কিউ হচ্ছে অ্যারাইভাল ফ্লো আর ডিমান্ড, এল হচ্ছে লস টাইম। ইন্টারগ্রিন আপনার অল রেড প্লাস অ্যাম্বার টাইম। ঠিক আছে, সাইকেল টাইম এটাকে আমি যদি লিখি তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল জি এর সামেশন বলতে হচ্ছে সব ফেজের, সবগুলো ফেজের। জি আপনার নর্থ সাউথে একটা হবে, ইস্ট ওয়েস্ট আর একটা হবে। লস টাইম আপনার বা আই এখানে কি বলে ইন্টারগ্রিন হিসেবে যদি দেয় তাহলে নর্থ সাউথে একটা হবে, আবার ইস্ট ওয়েস্ট আর একটা হবে। গ্রিন পিরিয়ড জি প্লাস এল আই প্লাস এল এফ। জি হচ্ছে এফেক্টিভ গ্রিন, এল আই হচ্ছে ইনিশিয়াল লস টাইম, এল এফ হচ্ছে ফাইনাল লস টাইম। টোটাল লস টাইম সবগুলার অল রেট, সবগুলোর লস টাইম যোগ করতে হবে, তাহলে এটা আমার সূত্রে আসে আপনার আই মাইনাস এ, আর এখানে আসে এল আই প্লাস এল এফ। রাইট অফ ওয়ে কতক্ষণ থাকে? আমার গ্রিন পিরিয়ড প্লাস অ্যাম্বার পিরিয়ড, গ্রিন পিরিয়ড প্লাস অ্যাম্বার পিরিয়ড, অথবা এফেক্টিভ গ্রিন প্লাস লস টাইম, এফেক্টিভ গ্রিন প্লাস লস টাইম, দুটোই একই জিনিস হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যাক্সিমাম ডমিনেন্ট রেশিও অফ ফ্লো কিউ টু দ্য স্যাচুরেশন, কিউ বাই এস। ঠিক আছে, এটা আমার কাজে লাগবে ফর এ গিভেন ফেজ অফ ক্রিটিক্যাল লেন। ঠিক আছে, এটাকে ওয়াই দ্বারা এক্সপ্রেস করা হচ্ছে, ওয়াই ইকুয়াল টু কিউ বাই এস। অপটিমাম সাইকেল, এটা একটা সূত্র, 1.5 into L plus 5 divided by 1 minus Y in seconds. And Y কি? Y হচ্ছে সবগুলা Y এর সামেশন, যতগুলো ডিরেকশন থাকবে, নর্থ সাউথের জন্য একটা থাকবে, ইস্ট ওয়েস্টের জন্য একটা থাকবে, অন্য কোনোটাতে যদি থাকে অনলি রাইট টার্নের জন্য একটা থাকতে পারে। ঠিক আছে, আর N কি? N হচ্ছে টোটাল নাম্বার অফ ফেজেস। গ্রিন স্পিড টাইম কিভাবে স্পিড করব? রেশিও দ্বারা, G1 by G2 হবে Y1 by Y2, এটা হবে কি C0 বাই ক্যাপিটাল L ডিভাইডেড বাই Y। এই সূত্রগুলো দিয়ে আমরা বের করতে পারবো।
ঠিক আছে। তো আমি কি আরো কন্টিনিউ করবো? আমার আর কতগুলো স্লাইড আছে। অঙ্কটা ছোট, অঙ্কটা বেশি বড় না। হ্যাঁ, কি বলেন আপনারা? আজকে স্যার থাক আর কতক্ষণ লাগবে স্যার? মেবি 10 মিনিট। অঙ্ক তো অত কঠিন না, অঙ্ক সহজ অঙ্ক একদম। স্যার তাহলে শেষ করে দেন স্যার। 15 মিনিট। জি স্যার 10 মানে মিনিটে শেষ স্যার করে রাগ দেন। করতে পারে, স্যার রাগ করতে পারে। আমার ক্লাসে যদি কেউ না আসে তাহলে আমি রাগ করবো আর কি, এই জন্য আমি স্যার লিংক পাঠায় স্যার। স্যার একটু লেট করে ক্লাসে ঢুকে তো স্যার স্যার লিঙ্ক পাঠায় সেজন্য আমরা প্রত্যেকদিন? বললাম। স্যার প্রতিদিন আলাদা লিঙ্ক পাঠায়? জি স্যার। জি স্যার। আরে ওই কোথা থেকে 12টা আপনারা 15 দিকে পাঠান। যখন আপনি লিঙ্ক পাবেন তখন আমাকে বলিয়েন, ঠিক আছে, যে স্যার লিঙ্ক পাঠাইছে, স্যার। আমরা এখন চলে যাব, ঠিক আছে? তো আমি প্রসিড করি। তো এখানে লোকাল প্রবলেম কি? নো স্ট্যান্ডার্ড ফর সিগন্যাল সেটিং এন্ড ডিজাইন। আইসোলেটেড ক্ষেত্রে set at far away from the intersection and encourage drivers to stop beyond the signal mast. Signals are installed even where they are not warranted. এগুলো সব লোকাল প্রবলেম, এগুলো আমাদের created problem. Signal light size, there is lens dia and illumination is inadequate. Cycle times and phasings are judgment based. Amber clearance phases are short and inadequate for safe rickshaw clearance. And above all, a signal timing plan is maintained throughout the day. সব লোকাল প্রবলেম সম্পর্কে বলতেছে। ট্র্যাডিশনালি ড্রাইভার্স ওয়াচ দ্য পুলিশম্যান রাদার দ্যান দ্য সিগন্যাল, যেটা এখন হয়ে থাকে। তারা সিগন্যাল দেখে না, দেখে যে ট্রাফিক পুলিশ কোথায় আছে। আনএনফোর্সড সিগন্যালস ডিসকারেজ ড্রাইভার্স কমপ্লায়েন্স ইন জেনারেল and thereby weakening the overall level of respect for the traffic signals. এখানে কতগুলো উদাহরণ দিছে। বিআরটি এর আমার যেসব প্রপোজ সিগন্যালিং আছে, এটা সবচেয়ে কমন রোড, অ্যাম্বার, গ্রিন, ঠিক আছে। এর মধ্যে যে এক্সক্লুসিভ আপনার রাইট টার্ন, লেফট টার্ন এরিয়া থাকে, সেগুলো থাকতে পারে, অথবা হরাইজন্টাল হইতে পারে, ভার্টিক্যালের পাশাপাশি হরাইজন্টাল হইতে পারে, সেক্ষেত্রে এগুলো উপরে থাকতে পারে, ঠিক আছে। সবগুলো আমাদের ঢাকার রাস্তায় দেখা যায়। ট্রাফিক ফেজ বলতে বোঝাচ্ছে যেই মুভমেন্ট গুলোতে আপনার কনফ্লিক্টিং পয়েন্ট নাই, ঠিক আছে। সো এখানে দেখেন একটা ফেজ দেখাচ্ছে সাউথ থেকে, এই রাস্তাটা হচ্ছে আপনার এখানে আপনার এটাকে কি বলে, ব্লক, ঠিক আছে। এটা ব্লক, অর্থাৎ এইদিকে যাওয়া যায় না। আইদার সে ইস্টে যাবে অথবা ওয়েস্টে যাবে। তাহলে দেখেন সাউথ থেকে সে ইস্টে যাচ্ছে অথবা ওয়েস্টে যাচ্ছে। আবার এই ইস্ট ডিরেকশনে যেসব ওয়েস্ট মুভমেন্ট, ওয়েস্ট বাউন্ড যে গাড়িগুলো ছিল, তারা সোজা যাইতে পারবে না। সোজা গেলে কনফ্লিক্ট পয়েন্ট হবে, কিন্তু বামে তো যাইতে পারবে, বামে তো যেতে পারবে। সো এটা কিন্তু ওপেন আছে। তো এই ফেজে এ এ এ এই তিনজন মুভ করতে পারতেছে। থামে আছে কে কে? এ আর এ থামে আছে, এরা দুইজন থামে আছে, ঠিক আছে। পরের ফেজে কি হচ্ছে? পরের ফেজে এটা অন করে দিছে, এটা অন করে দিছে। তাহলে এ সরাসরি মুভ করতে পারতেছে, এ সরাসরি মুভ করতে পারতেছে। এখন দেখেন এখান থেকে যে আপনার সাউথ ডিরেকশন আসতে যাচ্ছে, ওয়েস্ট থেকে যে সাউথ ডিরেকশন আসতে যাচ্ছে, তার জন্য কিন্তু কনফ্লিক্ট পয়েন্ট আছে। তারপরও সে এখানে দাঁড়ায় থাকতে পারে, কারণ কি ফেজ শেষে যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে তখন সে চলে যেতে পারবে, ঠিক আছে। এখন একবারে আপনার ওপেন আছে কে কে, অথবা এমনও হইতে পারে এদিকে যদি আপনার ট্রাফিকের প্রেশার না থাকে, অনেকক্ষণ পর একটা গাড়ি আসতেছে, তাহলেও কিন্তু সে চলে যেতে পারে, ঠিক আছে। সেজন্য এটাকে তীর চিহ্ন দিয়ে ওপেন দেখানো হয়েছে, ঠিক আছে। এ সোজা যাইতে পারবে, কোনো সমস্যা নাই, কনফ্লিক্ট নাই। এ সোজা যেতে পারবে, কনফ্লিক্ট নাই। এ বামে চলে আসতে পারবে, এটা তো কনফ্লিক্ট নাই। খালি কনফ্লিক্ট কার? এর, ঠিক আছে। এই দিক থেকে যদি এই দিকে যেতে চায়, তাকে এখানে একটা ক্রস করা লাগে, আবার এখানেও একটা ক্রস করা লাগে, ঠিক আছে। সো এই জন্য এটা বন্ধ। লেফটেরটা দিছে, লেফটেরটা হচ্ছে এরকম, লেফট মুভমেন্ট এরকম, যদি দিক থেকে দেখে গাড়ি আসছে তখন সে থামায় থাকবে, যদি দেখে ফাঁকা তখন সে চলে যেতে পারবে, একই ডিরেকশনে দেখে। ক্রস করলে তখন অবশ্যই থামতে হয়, যে আপনি ক্রস করে যান, ঠিক আছে, তখন অবশ্যই থাকতে। কিন্তু একই ডিরেকশনে যান তখন হচ্ছে এটা অনেক সময় আপনার ইল্ড হিসেবে রাখে, যে আপনি যদি ফাঁকা জায়গা পান তাহলে চলে যান, যদি ফাঁকা না পান তাহলে থাকবেন, ঠিক আছে। এটা একটা ফেজ ডায়াগ্রাম, এরকম একই টু ফেজ ডায়াগ্রাম দেখাচ্ছে। একই রকম, যে বামে যেতে পারবে, সোজা যেতে পারবে, ডানে যেতে পারবে, বেসড অন এদিকের গাড়ির উপর বেস করে। কিভাবে এটা যখন খোলা থাকবে বামে সোজা ডানে যেতে পারবে। এদের মধ্যে এরা লেফটে যেতে পারবে, কারণ হচ্ছে একই ডিরেকশনে যাচ্ছে, খালি ইল্ড করতে হবে, সোজা যেতে পারবে না, ডানে যেতে পারবে না। একইভাবে এ সোজা যেতে পারবে না, ডানে যেতে পারবে না, কিন্তু বামে যেতে পারবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড ফেজে যখন এটা বন্ধ হয়ে যাবে, নর্থ সাউথ এটা বন্ধ হয়ে ইস্ট ওয়েস্টে চালু হবে, তখন ইস্ট ওয়েস্টের জন্য তিন ডিরেকশন ওপেন হবে, আর নর্থ সাউথের জন্য শুধু লেফটেরটা ওপেন থাকবে, প্রোভাইডেড দ্যাট তারা ইল কন্ডিশনে থাকবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ফেজ। ফেজটা বোঝা গেছে তো? একই ফেজে যারা গ্রিন পাচ্ছে, একই ফেজে যারা গ্রিন পাচ্ছে। হ্যাঁ বলেন স্যার। নর্থ থেকে ওয়েস্টে গেলে এখানে ক্রস হয় না?
কোনটাতে? সেকেন্ডটাতে? এখান স্যার থেকে কোথায় যাবে? উপরেরটাতে, ওয়েস্টে? নর্থ এটা থেকে এটা ওয়েস্টে। জি স্যার। হ্যাঁ, এটাতে তো জি ক্রস হয়, জি এটাতে তো ক্রস হয়, কিন্তু এখানে কন্ডিশনটা কি বললাম? এরা এখানে আসে আপনার ওয়েট করতে থাকবে, এখানে এসে ওয়েট করতে থাকবে, যখন দেখবে যে এদিকে গাড়ি নাই তখন চলে যাবে। যদি সবসময় গাড়ি থাকে, প্রেশার এত বেশি, পুরো আসার সময় জুড়ে গাড়ি ছিল, তাহলে এটা যখন রেড হবে, এটা যখন রেড হবে তখন তারা ক্লিয়ার করবে। ওই জন্যই তো অল রেডটা দেওয়া হয়, অল রেডটা তো ওই জন্যই দেওয়া হয়, ঠিক আছে? আদারওয়াইজ আরেকটা জি অপশন কি স্যার। হতে পারে? আরেকটা অপশন হতে পারে যে রাইট অনলি টার্ন। যে রাইট টার্নের ভলিউম যদি অনেক বেশি হয় তখন আপনি আরেকটা ফেজ ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে রাইট অনলি ফেজ, ঠিক আছে? রাইট টার্ন অনলি ফেজ, তখন হচ্ছে শুধুমাত্র এদিকের গাড়ি এদিকে মুভ করবে, এদিকের গাড়ি এদিকে মুভ করবে, রাইট টার্ন নেবে তারা, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। তো ওই অনুযায়ী আমার সাইকেল টাইমটা কিভাবে ভাগ করা হয়েছে? প্রথমে গ্রিন, তারপরে অ্যাম্বার, তারপরে লাল শুরু হবে, লালের পরে আপনার অন্যটার অ্যাম্বার যেহেতু শুরু হচ্ছে, তো এটা এটা রেড এর মধ্যেই পড়ে, অথবা অ্যাম্বার রেড পড়তে পারে, ঠিক আছে? এই হচ্ছে ফেজ 1, আর এটা হচ্ছে ফেজ 2। এটা হচ্ছে নর্থ সাউথ ডিরেকশনে, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে, ঠিক আছে? এক্সাম্পল, এটা তো অলরেডি ব্যাখ্যা করলাম। মডার্ন ট্রেন্ডে আরো কিছু বলছে, মানে ট্রাফিক সাইন গুলো কি ধরনের হতে পারে, এলইডি, ফাইবার অপটিক ক্লাস্টার, ঠিক আছে? ডিজিটাল ক্লক অনেক সময় দেখানো হয়, ঢাকা শহরের রাস্তায় দেখা যায় যে রেড সিগন্যাল পড়ে আছে, সাথে বলতেছে যে আপনার 90 সেকেন্ড পর এটা আপনার কমবে, এখানে কাউন্টডাউন টাইমার আর কি, 90, 89, 88, দেখছেন এগুলা রাস্তায় এরকম করতে থাকে, যদিও মানে ওইভাবে ফলো হয় না, কিন্তু এগুলা ঢাকার অনেক রাস্তাতেই আছে, ঠিক আছে? ইনক্রিজিং ইউজ অফ অ্যাডাপটিভ সেলফ অপটিমাইজিং সিগন্যাল কন্ট্রোলার। তার মানে অঙ্কটা দেওয়া আছে, ডিজাইন এ টু ফেজ সিগন্যাল অফ এন আইসোলেটেড ক্রস জাংশন ফর দ্য ফলোইং ডাটা। অ্যাম্বারের টাইম দেওয়া আছে, রেড অ্যাম্বারের টাইম দেওয়া আছে, ইন্টারগ্রিন টাইম দেওয়া আছে, লস টাইম দেওয়া আছে, নর্থ সাউথ ডিরেকশন, ইস্ট ওয়েস্ট ডিরেকশনে ভলিউম দেওয়া আছে, ঠিক আছে? আমার নর্থ ডিরেকশনে অ্যারাইভাল ফ্লো কত, প্যাসেঞ্জার কার ইউনিট পার আওয়ার, প্রতি ঘন্টায় এতগুলা প্যাসেঞ্জার কার ইউনিট। প্যাসেঞ্জার কার ইউনিট কি বলছিলাম, যে আমার রাস্তায় তো বিভিন্ন ধরনের ট্রাফিক থাকতে পারে, তাদেরকে একই স্কেলে কনভার্ট করা লাগে, সেটা হচ্ছে পিসিইউ, তাই না? আমার যদি বা গাড়ি থাকে, বাস থাকে, সিগন্যাল, তারপর সিএনজি থাকে, সবগুলোকে আমি পিসিইউ তে কনভার্ট করে নিব, একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করে কনভার্ট করে নিব। আমার অ্যারাইভাল ফ্লো এত দেওয়া আছে, তো স্যাচুরেশন ফ্লো ম্যাক্সিমাম কতটুকু সে প্রোভাইড করতে পারে সেটা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে এস, ঠিক আছে? এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে এস। এটার উপর বেস করে আমাকে টু ফেজ সিগন্যালটা ডিজাইন করতে বলছে। ক্যালকুলেশন সহজ, প্রথমে আমি ওয়াই এর ভ্যালু বের করব। ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে কিউ বাই এস, কিউ বাই এস। সো কিউ বাই এস এর ভ্যালু বের করবেন প্রত্যেকটার জন্য, আপনার নর্থের জন্য কত, সাউথের জন্য কত, ইস্টের জন্য কত, ওয়েস্টের জন্য। আর নর্থ আর সাউথ যেহেতু একসাথে ডিজাইন করা হয়, ইস্ট ওয়েস্ট যেটা একসাথে ডিজাইন করা হয়, এই দুটার মধ্যে যেটা গ্রেটার ভ্যালু সেটা হবে আমার ডোমিনেটিং ভ্যালু। তাহলে আমার নর্থ সাউথের জন্য ডোমিনেটিং হলো 0.25, এটা বড় আসছে। এই দুটার জন্য আমার ডোমিনেটিং হলো 0.30, এটা বড় আসছে, ঠিক আছে? এই দুটো আমি যোগ করব, আমি ক্যাপিটাল ওয়াই পাবো, ঠিক আছে? এই দুটো যোগ করে ক্যাপিটাল ওয়াই পেলাম। লস টাইম ক্যালকুলেশন করতেছি। লস টাইমের মধ্যে কি আছে? অল রেড প্লাস গ্রিন এন্ড লস টাইম, অল রেড আর গ্রিন এন্ড লস টাইম। তাহলে এখন অল রেড বের করতে হবে। অল রেড এখানে সরাসরি দেওয়া নাই, কিন্তু কি দেওয়া আছে? আমার ইন্টারগ্রিন দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে? আই মাইনাস এ, অ্যাম্বার টাইম দেওয়া আছে। ইন্টারগ্রিন হচ্ছে আই, অ্যাম্বার টাইম হচ্ছে এ। এটা থেকে এটা বাদ দিলেই হচ্ছে আমি আপনার অল রেড টাইমটা পাবো। ইন্টারগ্রিন, ইন্টারগ্রিন, ঠিক আছে? এখান থেকে অল রেড টাইমটা বাদ দিলে আমি হচ্ছে আমার এই অল রেড টাইমটা পাবো, ঠিক আছে? আই মাইনাস এ, আই মাইনাস এ, ঠিক আছে? এই আই থেকে এ বাদ দিব, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3, 7 থেকে 3 বাদ দিলে 4, 3 আর 4, ঠিক আছে? দুই ডিরেকশনের জন্য যোগ করলাম। গ্রিন এন্ড লস টাইম, সামেশন অফ আপনার লস টাইম, ঠিক আছে? এই যে এল, স্মল এল, তাহলে 3 আর 2 5, 3 আর 2 5, তাহলে এখানে টোটাল হলো আমার 12 সেকেন্ড, 12 সেকেন্ড, ঠিক আছে? এই সময়টা হচ্ছে আমার 12 সেকেন্ড। এখন আমার সূত্রের মধ্যে অপটিমাম সাইকেল লেন্থ কত হবে? 1.5 ইন্টু এল, এটা 12 পাইছি, 12 বসাই দিলাম, প্লাস 5 ডিভাইডেড বাই 1 মাইনাস ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই হচ্ছে 0.56, ভাগ করে আমি একটা সংখ্যা পাবো, এটাকে আমি রাউন্ডিং করবো, রাউন্ডিং করে পেলাম 53 সেকেন্ড। টোটাল হচ্ছে 53 সেকেন্ড, এর মধ্যে 12 সেকেন্ড হচ্ছে লস চলে যাবে। তাহলে আমার এফেক্টিভ গ্রিন টাইম কত হবে? 53 মাইনাস 12, এই 41 সেকেন্ড, এটা হবে নর্থ সাউথ আর ইস্ট ওয়েস্টের জন্য এফেক্টিভ গ্রিন টাইম। কোন পাশে কতটুকু পড়বে, দুটাকে সমান হবে নাকি কম বেশি হবে, এটা কিভাবে বের করবো? রেশিও থেকে, রেশিও থেকে y1 বাই y2 ইজ ইকুয়াল টু g1 বাই g2, ঠিক আছে? এই যে সূত্র যেটা ছিল y1 বাই y2 হচ্ছে g1 বাই g2, এটা হচ্ছে আপনার এই সূত্র c0 মাইনাস l ডিভাইডেড বাই y। c0 মাইনাস l ডিভাইডেড বাই y এটা আমার জানা আছে, ঠিক আছে? তাহলে আমি গ্রিন
এনএস যখন বের করব তখন আমি এই সূত্র থেকে বের করতে পারি, এই সূত্র থেকে বের করতে পারি আপনার মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, ওয়াইএনএস দিয়ে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তখন ভ্যালুগুলো বসিয়ে দিলে পাবেন এত সেকেন্ড, এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে পাবেন এত সেকেন্ড। 19 আর 22 এই দুটো মিলে 41 হয়। তাহলে আমার নর্থ সাউথ ডিরেকশনে গ্রিন টাইম হচ্ছে 19 সেকেন্ড আর ইস্ট ওয়েস্টে হচ্ছে 22 সেকেন্ড, 19 আর 22 41, এই হচ্ছে টোটাল 41। এর সাথে আরো 12 সেকেন্ড হচ্ছে আমার লস টাইম হিসেবে আছে, সেই লস টাইম যোগ করলে আমার টোটাল 53 সেকেন্ড সাইকেল হচ্ছে। আর এখানে তো আমি এফেক্টিভ গ্রিন টাইম বলছি, এফেক্টিভ গ্রিন টাইম মানে কোনটা? এফেক্টিভ গ্রিন টাইম মানে হচ্ছে যে এইটা, এই যে এইটা, যে মাঝখানের এতটুকু, এতটুকু। তাহলে আমার টোটাল কত হচ্ছে? লস টাইমটা অ্যাড করতে হবে। টোটাল রাইট অফ ওয়ে কতক্ষণ পাচ্ছে, লস টাইমটা অ্যাড করতে হবে, সেটা অ্যাড করছে। এফেক্টিভ গ্রিন টাইম প্লাস লস টাইম, লস টাইম এটাতে ছিল 3 সেকেন্ড, এটা ছিল 2 সেকেন্ড, যোগ করে 22 24 এতটুকুই। ঠিক আছে, এরকম আরেকটা অঙ্ক দেওয়া আছে, ওইটাও 3 সেকেন্ডে 2 সেকেন্ড কিভাবে পেলো স্যার? দেয়া গিভেন, এই যেখানে দেওয়া আছে। ও আচ্ছা। সো এগুলোর উপর বেস করে আরেকটা অঙ্ক আছে, একই অঙ্ক, এটা আপনারা পারবেন আশা করি। ঠিক আছে, এটা প্র্যাকটিস করি, আমি দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করেন। ঠিক আছে, একই ভাবে ক্যালকুলেট করতে। ঠিক আছে স্যার প্রবলেম 1 এর এলটা বুঝি না, বড় এলটা কিভাবে বের করছে একবার বলবেন স্যার? বড় এল হচ্ছে টোটাল লস টাইম পার সাইকেল। ঠিক আছে, আমার টোটাল সাইকেলটাতে টোটাল লস টাইম কত হচ্ছে। ঠিক আছে, তো এটা সূত্র কিভাবে বের করছে? অল রেট প্লাস গ্রিন এন্ড লস টাইম। ঠিক আছে, অল রেট প্লাস গ্রিন এন্ড লস টাইম, এটা হচ্ছে টোটাল লস টাইম। অল রেট কিভাবে বের করে? ইন্টার গ্রিন থেকে বাদ দিব হচ্ছে অ্যাম্বার টাইমটা, ইন্টার গ্রিন মাইনাস অ্যাম্বার টাইম। এটা প্রথমটা হচ্ছে আপনার নর্থ সাউথের জন্য, পরেরটা হচ্ছে ইস্ট ওয়েস্টের জন্য। ঠিক আছে, এর সাথে কি যোগ হবে? গ্রিন এন্ড লস টাইম, যেটা আমার গিভেন দেওয়া আছে। এটা লস টাইম দেওয়া আছে না? জি স্যার। লস টাইমটা কোনটা? সেটা হচ্ছে যে এইটা ইনিশিয়াল লস টাইম, ফাইনাল এন্ড লস টাইম, সেটা ওখান থেকে ইস্ট ওয়েস্টের জন্য একটা আসতেছে, নর্থ সাউথের জন্য একটা আসতেছে। এখানে এই দুটো হচ্ছে আপনার গ্রিন এন্ড লস টাইম, স্টার্টিং এন্ডিং লস টাইম। আর প্রথমটা আসতেছে আপনার হচ্ছে ইন্টারগ্রিন থেকে অ্যাম্বার বাদ দিয়ে। ইন্টারগ্রিন আমার কত আছে? ইন্টারগ্রিন নর্থ সাউথের জন্য আছে 6, অ্যাম্বার কত? 3, 6 থেকে 3 বাদ দিলে কত আসে? 3, এই জন্য প্রথমটা 3। পরেরটা হচ্ছে ইস্ট ওয়েস্টের জন্য, ইন্টারগ্রিন কত? 7, হ্যাঁ ইন্টারগ্রিন কত? 7 থেকে কত বাদ দিব? অ্যাম্বার 3, 4, তাহলে আসতেছে 4। স্যার আমাদের ক্লাস লিংক পাঠিয়েছে। ঠিক আছে, আমার ক্লাস শেষ। ঠিক আছে, এই দুইটা অঙ্কই শেষ ছিল, তো আমার ক্লাস শেষ, আর নেওয়া লাগবে না। আর পরীক্ষার বলেন, বললাম যে স্যার স্লাইডটা একটু কাইন্ডলি যদি আপলোড করে দিতেন। হ্যাঁ দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আর আপনাদের পরীক্ষার কোশ্চেন সম্পর্কে যদি জানতে চান, পরীক্ষার কোশ্চেনে কিছু অঙ্ক থাকবে, কিছু এমসিকিউ থাকবে, আর ওপেন এন্ডেড কোশ্চেন থাকবে। আপনাকে একটা সিচুয়েশন বলে দিব, এই সিচুয়েশন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। ঠিক আছে, সেগুলো আপনার আমি জানতে চাবো। ঠিক আছে, এই 3 টাইপের কোশ্চেন থাকবে। ঠিক আছে, আচ্ছা স্যার এমসিকিউ থাকবে স্যার? এনি সাজেশন এমসিকিউ স্যার? থাকতে পারে। হ্যাঁ, এনি সাজেশন? না, কোনো সাজেশন নাই স্যার। টাইম কতক্ষণ থাকবে? আমি জানি না টাইম কত